থাপ্পড় দিয়ে কথা বলার মতো এমন কিছু হয় না হলে আপনাদের নেত্রীকে ওই হেলাল ভাই আমি আসবো আপনার কাছে আপনি একলাই বিরাট কিছু বাংলাদেশ করে ফেলছেন তাহলে 24 আমি ছিলাম না সেই 24 কে আপনি 24 কেন আপনার আইনি ভিত্তি দেন না সেই 24 আইনি ভিত্তি দেন না কেন সেটা বলেন আঙ্গুল তুলে কথা বলবেন না 24 এর আঙ্গুল বন্ধ করেন আপনারা বন্ধ করেন আইনি ভিত্তি আপনারা বন্ধ করেন আপনি দাঁড়ান হেলাল ভাই মনিয়াপা আপনিও নাগরিক আমিও নাগরিক মনিয়াপা প্লিজ আপনি সময় টার্গেট করে অনেক কথা বলছেন আমি না আপনি আমার কথার মধ্যে কথা বলছেন আপনি তো সরাসরি বলতেছেন আপনি তো আমার মধ্যে কথা বলছেন আপনি তো সরাসরি বলতেছেন আপনি ইসলামী ব্যাংকের আপনি সরাসরি তো আপনি কি বলেন না আপনি এর পুলিশের মাধ্যমে নিতে পারতেন তারা তো হলো আপনি পুলিশের মাধ্যমে নিতে পারতেন প্রথম দিনই তো আপনি 40000 কোটি টাকা নিয়ে গেছেন কোহেন থেকে সালাউদ্দিন সাহেবের এখন আপনি ইসলামিক ব্যাংক থেকে 40000 কোটি টাকা নিয়ে গেছেন সব সালাউদ্দিন সাহেবের আন্ডারে চলে গেছে আপনি সালামের সকল সকল কিছু নিয়ে গেছে সালাউদ্দিন সাহেব একটু মনে আপনাকে কে বড় চোর কে বড় দুর্নীতিবাজ এগুলো বাইর করেন হেলাল ভাই আমি কথা বলেন আপনারা হেলাল ভাই আমি আসবো আপনার কাছে আমি আসবো আপনার গলাবাজি আপনার ডাকসুবাজি গলাবাজি হইছে গলাটা তো এইটুক বাড়ছে এত নিজেরে বিরাট কিছু মনে করেন না 24 না হলে এত এইভাবে থাপ্পড় দিয়ে কথা বলার মতো এমন কিছু হয় না 24 না হলে আপনাদের নেত্রীকে ওই হেলাল ভাই আমি আসবো আপনার কাছে একলাই করছেন আপনি একলাই বিরাট কিছু বাংলাদেশ করে ফেলছেন তাহলে 24 আমি ছিলাম না সেই 24 কে আপনি কেন আপনার আইনি ভিত্তি দেন না সেই 24 আইনি ভিত্তি দেন না কেন সেটা বলেন আঙ্গুল তুলে কথা বলবেন না 24 এর আঙ্গুল বন্ধ করেন আপনারা বন্ধ করেন আইনি ভিত্তি আপনারা বন্ধ করেন আপনি দাঁড়ান হেলাল ভাই মনিয়াপা আপনিও নাগরিক আমিও নাগরিক মনিয়াপা মনিয়াপা আমি আমায় কথা বলবেন সব সময় মনিয়াপা কথা বলবেন সভ্যতা হেলাল ভাই আপনাদের একটু আমি এটা প্রমাণ করেন না যে আপনার মত লোকের সঙ্গে আর যাইতে যাব না এটা আপনি প্রমাণ করেন না এরকম অসভ্যতা একটা জায়গায় পাশ করলে অসভ্যতা সবাই বলে আপনি প্রথমেই বলছেন চাঁদাবাজ প্রথমেই শুরু করছেন দ্বিতীয়বার আবার বলছেন চাঁদাবাজ বলছি আমি বিএনপি চাঁদাবাজ বলছি কার বলছেন আমি কি বিএনপি কাকে বলছেন চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে তো সেই চাঁদাবাজিটা দূর করার দায়িত্ব আসলে সরকারের ব্যাংক চাঁদাবাজি হয় না মনিয়াপা ব্যাংকগুলো চাঁদাবাজি হয় না মনিয়াপা ব্যাংকগুলো চাঁদাবাজি হয় না চাঁদাবাজি করছে সেটা এখন সালাউদ্দিন ভাইয়ের কাছে গেছে আপনার কথা একবারও বলছি তো আপনি এত মাইন্ডে নেন কেন আমি যদি না নেই আপনি ইসলামী ব্যাংকের কথা বলছেন আমি সব ব্যাংকের কথা বলছি ইসলামী ব্যাংক আপনার এত লাগে কেন ইসলামী ব্যাংক জনগণের সম্পত্তি ব্যাংক আমরা প্রতিষ্ঠা করছি আমাদের কাছ থেকে সবাই চুরি করে নিয়ে গেল এটা উদ্ধার করবেন না আপনি সরকারের মাধ্যমে যাইতেন সরকারি তো করছে সরকারি তো করছে আপনি নিজে যায় তাহলে এখানে চেয়ারম্যান কে এমডি কে এটা সবই তো সরকারের আমরা বুঝি এটা সবই সরকারের এই যে প্রপাগান্ডা কোন এই যে বাজে বাজে স্লোগান দেন আপনারাই তো দেন কোন বাজে স্লোগান আমরা দেই না বলেন আমাদের বুয়েটের ছাত্র নিয়ে ইউনিভার্সিটির ছাত্র নিয়ে যে বাজে বাজে বুয়েটের ছাত্ররা কি শিবির প্রত্যেকই গুপ্ত রাজনীতি করে প্রত্যেকখানে হ্যাঁ গুপ্ত রাজনীতি করে তো ডাকসু নির্বাচন দেখেন মনিয়াপা এবং হেলাল ভাই আপনারা কিন্তু আজকে টক শো দুইজন সিনিয়র এখানে দুইজন জুনিয়র আছে আপনাদের কাছ থেকে আসলে সবাই শুনবে আমি একটু উনি চিন্তা করে আসছে যে আমার সঙ্গে আমি একটু তাসির আপনার কাছে যেতে চাই আপনার কাছে যেতে চাই এই যে পিয়ার আমি আলোচনা শুরুতে অ্যাডভোকেট হেলালউদ্দিন আপনার কাছে একটু যেতে চাই আপনি জানেন যে আজকে 5 দফা দাবিতে 3টা ইসলামী দল কর্মসূচি দিয়েছে যদিও তারা বলছে যে এটা আসলে যুগপৎ আন্দোলন না তারা আলাদা আলাদাভাবেই দিয়েছে যে 5টা দাবি সেটা নিশ্চয়ই আপনি জানেন এখন আপনার কাছে আমার মানে জিজ্ঞাসা হলো যে জুলাই সনদ এবং পিয়ার পদ্ধতিটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা চলছে এই 5টা দাবির ভিতরে এই 2টা দাবিও রয়েছে যেই বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে সেখানে আসলে রাজপথের আন্দোলনটা এত জরুরি হলো কেন গতকালকে তো প্রধান উপদেষ্টা বলেইছিলেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতা আসতেই হবে আপনারা কি সমঝোতার পথটা বাদ দিয়ে রাজনীতি বা রাজপথকেই বেছে নিলেন জি ধন্যবাদ আজকের সঞ্চালক এবং আমার সহ আলোচকবৃন্দ আজকে আমাদের সাথে লাইভে যারা আছেন আমার দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখুন 5ই আগস্টের পরে মানুষের একটা স্বপ্ন ছিল যে দেশে আর ফ্যাসিবাদ আসবে না নতুন বন্দোবস্ত হবে নতুন একটা সরকার গঠন হবে তো সেই স্বপ্ন নিয়েই ছাত্র জনতা ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের এই আসনে বসায় এবং তখন থেকেই ওনার যে মানে এক্সপ্রেশন যে আপনার প্রথম কাজ কি দ্বিতীয় কাজ কি তৃতীয় কাজ কি উনি শুধু বলছেন আমার 1 নম্বর কাজ সংস্কার 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 এরপরে আমি এই যে যারা করেছেন
গণহত্যা করেছেন তাদের আমি বিচারের মুখোমুখি করব। বিচারটা আমি এমন একটা পদ্ধতিতে মানে পন্থায় রেখে যেতে চাই যেন এটা চলমান থাকে, পরবর্তীতে যেন এটা শেষ পর্যায়ে যেতে পারে আর কি। এরপরে উনি বলছেন যে আমি একটা সুন্দর নিরপেক্ষ এবং সবচাইতে ঐতিহাসিক একটি ইলেকশন দিয়ে আমি চলে যাব। এটা ছিল ওনার শুরুর বক্তব্য, মাঝের বক্তব্য, এবং এখনও উনি সেই ধরনের কথাই বলছেন। বাট আমরা দেখতে পাচ্ছি যে সংস্কারের মানে এইটা হচ্ছে না। কি হচ্ছে না? হচ্ছে না বলতে আপনি জুলাই সনদে আইনগত ভিত্তি দিচ্ছেন না, তাহলে আপনি কি হলো? এই ভিত্তি এই জুলাই সনদের মূল্যটা কি বলেন? আমরা 90 সালে দেখি নাই? 90 সালে যে 3 দলের রূপরেখার যে মানে হলো স্বাক্ষর হয়েছিল, সেই স্বাক্ষরের কী মূল্য আছে? ওই স্বাক্ষরের কোনো মূল্য নাই। আপনাদের সাধারণ আদালতেই যান, সাধারণত আদালতে কোনো আপনার সাদা কাগজে ডিট করলে সেটার কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে না। আপনি যত বড় কথাই বলেন না কেন, কোনো মূল্য নাই। তাহলে এটাকে আইনি ভিত্তি দিতে হবে। এই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই সনদের আলোকে যদি ইলেকশন হয় তাহলে একটা মানে আইনি ভিত্তি দেয়া হবে না এরকমের কথা কি কেউ বলেছে? হ্যাঁ, আইনি ভিত্তি বলছে যে আমরা যতটুকু পারি এখন দেব, বাকিগুলো পরবর্তীতে দেব। সেটা নিয়ে তো আলোচনা চলছে জাতীয় ঐকমত্য কমিশনে চলছে। বাট এটা বোঝা যাচ্ছে না যে ওনারা টাইম ফুরিয়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে। তো আপনি সকালবেলার বরফ দুপুর পর্যন্ত দেখতেছেন, বিকেলবেলা আসলে তো ওটা করে আর কেউ খাবে না, তখন আপনি কোথায় যাবেন? এই জন্য বাধ্য হয়ে আমরা মনে করেছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য রাজপথ বেছে নিতে হয়েছে। ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এবং তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। ঠিক এখনও আমাদের যদি এই নির্বাচনকে যদি আমাদের আনতে হয়, যথার্থ ইলেকশন করতে হলে এটা রাজনৈতিক আন্দোলনের কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে কি আপনারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কি আর যাবেন না, এরকমের কোনো বিষয় আছে? আমরা সেটা বলিনি। ঐকমত্য কমিশন হতে পারে, আমরা বলেছি এর বাইরেও যদি ডায়ালগ হয় সেটাও হতে পারে। কেমন আমরা যারা আছি অংশীজন, আমরা যদি ঐকমত্যের বাইরেও যদি আলোচনা করতে হয় সেটা তো আমরা রাজি আছি। বাট আমরা চাই সংস্কার, আমরা চাই আইনি ভিত্তি, আমরা চাই ফ্রি ফেয়ার ইলেকশন। আমরা দেখেন সব কথাই চলছে, চাঁদাবাজিও চলছে, লাভটা কী হলো বলে? আপনার বহিষ্কারও চলছে, চাঁদাবাজিও চলছে। তাহলে এই বহিষ্কার দিয়ে কি আর এই মানে চাঁদাবাজি বন্ধ হবে কেমনে? তাহলে আপনাদেরও জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাও চলবে, রাজপথের শক্তি প্রদর্শনও চলবে? রাজপথের আন্দোলন চলবে। শক্তি প্রদর্শনের কথা বলছেন কেন? আন্দোলন চলবে। আন্দোলন চলবে। আমি আসবো আপনার কাছে। মনিয়াপা, আপনার কাছে একটু আসতে চাই। সেটা হলো গতকাল আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোর কমিটির মিটিং হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে যে এই আন্দোলনের ফলে একটা অচল অবস্থা তৈরি হতে পারে। জামাত ইসলাম আন্দোলনের কর্মসূচি দিয়েছে, আরও ইসলামিক দলগুলো দিয়েছে। এর পাল্টা কোনো কাউন্টার কর্মসূচি কি বিএনপি দেবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, জামাত ইসলামী আন্দোলন করবে এটা তো বোঝাই যায়, তারা নির্বাচন চায় না। তারা এনসিপি যেমন ধরেন তাদের বুকের পাটা ওইটুকু আছে, এক কথায় বলছে আমরা নির্বাচন চাই না এই মুহূর্তে, একদম দাড়ি দিয়ে। কিন্তু জামাত ইসলামী যে ধরনের আন্দোলনের যে মানে অস্ত্রগুলো হাতে তুলে নিয়েছে সেগুলো কিন্তু কোনোটাই ভালো না, ধারালো না। কিন্তু তারা জোর করে ধারালো বানাবে, করবে। কারণ আপনি দেখেন সংস্কারের শুরুতে কিন্তু আপনার পিআর ছিল না। সংস্কারের শুরুতে কিন্তু ওই ধরনের বলা হয় না যে জুলাই সনদ না হওয়া পর্যন্ত এই হবে না, ওই হবে না। আপনার এই জুলাই সনদ আপনার এখন কে সিগনেচার দিলে কার সিগনেচারটার ওইভাবে দাম আছে? একটা অনির্বাচিত সরকারের যদি দাম না থাকে তাহলে অন্য অন্য দলগুলোর তো ওই দাম থাকার কথা না, যে তারা সবাই সিগনেচার করলো, তারা এটাকে আইনি কি দিল, বললেন যে আমার ভাই বললেন যে 90 তো হয় নাই। এটা জানার পরেও জোর জবরদস্তির কোনো কারণ নাই। যদি পরবর্তী সরকার, ইলেকটেড সরকার যদি আন্তরিক না হয় তাহলে আপনার কিছুই করা যাবে না। কারণ এগুলো সবগুলোই কিন্তু পরবর্তী আপনার প্রতিনিধি যারা সংসদের প্রতিনিধিত্ব করবে তারা কিন্তু এই আইনগুলোকে আপনার আইনের পরিণত করাবে, এই সংস্কারগুলোকে। তো সেটা আমরা যত রকম মুখের কথা বলি, এখন গণপরিষদ নির্বাচন, এই মুহূর্তে দেশের যে সিচুয়েশন, এখন কি এই নির্বাচন সম্ভব? এই নির্বাচন সম্ভব না। হঠাৎ করে বলা, এটা যদি শুরু থেকেই থাকতো যে হ্যাঁ আমি ওইভাবে আমার মেন্টালিটি পোষণ করে আমি দেখতাম যে এটা হবে কি হবে না, এটা না হলে এটা হবে না। তো এই যে এই জিনিসগুলো তারা যেভাবে করবে আমরা ওইভাবে চিন্তাও করি না। আমরা
এটা আইনের মধ্যেই রাখতে চাই। তো সেইখানে তারা আন্দোলন করবে, বললেন যেটা আন্দোলন করবে, সহিংসতা করবে না, আন্দোলন করার যে কারো অধিকার আছে। আন্দোলনের সঙ্গে যে বিএনপির আন্দোলনই করতে হবে আমি এটা মনে করি না। বিএনপির মতো কেন হবে না, কি কারণে হতে পারে না, সেটা যেমন বলছেন তেমন আগামীতেও বলবে। এবং তারপরে বিএনপিকে বাধ্য করা যাবে, আমার কাছে এটা মনে হয় না যে বিএনপি বাধ্য হবে। এবং আমার এটাও মনে হয় যে ঘুরে ঘাড়ে জামাত এগুলো নিজের ডিমান্ড ওঠাচ্ছে, জামাত নির্বাচনে আসবে। জামাত নির্বাচনে না আসার মতো না। তারা ইতিমধ্যে দেখেন বিএনপি কিন্তু এখনও 300 আসনের নমিনেশন দেয় নাই, অন্যান্য দলও দেয় নাই, জামাত কিন্তু 300 আসনে মনোনয়ন দিয়ে ফেলেছে। অতএব তারা সব কিছুতেই এক্সপার্ট, তারা সব কিছুতে মানে মনে করছে যে আমরা সবই করে ফেলবো, ক্ষমতায়ও আসবো। সেই ধরনের চিন্তা থেকে তারা যেটা যা করছে এটা আমি মনে করি না যে জাতির জন্য, জনগণের জন্য, দেশের জন্য কোনোটাই ভালো হবে না। আমি একটু এনসিপির বক্তব্য শুনতে চাই। তাহসিন রিয়াজ, আপনাকে জানতে চাই এই যে 5টা দাবিতে আসলে জামাত সহ ইসলামী দলগুলো আন্দোলন নামলো, এই 5টা দাবির সাথে তো আপনারা মোটামুটি একমত, শুধুমাত্র পিয়ারটা ছাড়া। এখন আপনারা আজকে জানিয়েছেন যে আপনারা কোনো যুগপৎ আন্দোলনে যাবেন না, কোনো জোটেও যাবেন না। সেক্ষেত্রে আপনাদের যে দাবিগুলো রয়েছে এইটার জন্য কি আপনারা নিজস্ব ব্যানারে রাস্তায় নামবেন? আচ্ছা, এটা আনডিসাইডেড, মানে আমরা আসলে রাস্তায় নামবো কিনা, মানে এটা তো এটা যার যার রাস্তায় নামা বা কর্মসূচি দেওয়ার কালচারটা মানে শুরু হলো, সেজন্য জিজ্ঞেস না। দেখুন, আমরা মানে এটা আমাদের মানে পলিটিক্যাল লাইন বা পলিটিক্যাল স্ট্র্যাটেজির ম্যাটার। জামাত ইসলামী তাদের কাছে মনে হয়েছে তারা রাজপথে যাবে, তারা রাজপথে যাচ্ছে। 5টা দাবির যেটা আপনি ইতিমধ্যে বলেছেন, এটার একটা পার্টিকুলার দাবির সাথে আমাদের দ্বিমত আছে। যে দাবিটা হচ্ছে জামাত ইসলামী প্রথম থেকেই ইলেকশনাল যে ফরমেশনের কথা বলা হয়েছে বা রিফরমেশনের কথা বলা হচ্ছে, সে জায়গায় ওনারা ফুল পিয়ার প্রপোজ করেছেন। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এখনও বাংলাদেশের মানুষের ফুল পিয়ার যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা গ্রহণ করা, এটাকে ডাইজেস্ট করা বা এটাকে রিয়েক্ট করার মতন যে ক্যাপাসিটি, এটা আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে কম। এবং আরও কিছু স্ট্র্যাটেজিক্যাল কারণে আমাদের কাছে মনে হয়েছে যে শুধু উচ্চকক্ষে পিয়ার থাকতে পারে। তো আমরা উচ্চকক্ষ একেবারে ডে ফার্স্ট থেকে, এবং উচ্চকক্ষের পুরো পিয়ারের যে মডেলটা এটা কেমন হবে, যেমন বিএনপির পক্ষ থেকে আপনি একটা আর্গুমেন্ট আসে সবসময়, আপনারা দেখবেন যে মানে পিয়ারে ভোট দিবেন একজনকে, সংসদে যাবে আরেকজন। আমরা এই সব কিছু জব দিয়েছি। উচ্চকক্ষে পিয়ার হলে এটার জাস্টিফিকেশনটা কেমন হবে, ঠিক কী মডেলে প্রার্থিতা উচ্চকক্ষে যাবে। আমরা বলেছি যে উচ্চকক্ষে যদি পিয়ার হয়, পিয়ারে যেই লোকজনদেরকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন তাদের নামগুলোকে আগে প্রপোজ করতে হবে। কারণ মানুষ অন্ধকার দেখতে চায় না, মানুষ আলো দেখতে চায়। মানুষ কাকে সামনে পাঠাবে পার্লামেন্টে, সেটা সিগনিফিকেন্স থাকতে হবে। এখন এইটা দেখেন, একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যদি বিএনপিকে আমরা একটু আলাদা করে রাখি, একটা জায়গায় বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি অ্যাডামেন্ট, একটা জায়গায় বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি একমত। এটা মানে আমরা সুনিশ্চিতভাবেই বলতে পারি, আমরা যদি ঐকমত্য কমিশনের দিকে তাকাই, সেটা হচ্ছে যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এখন দেখেন, এখানে অনেকগুলো জটিলতা তৈরি হয়ে গেছে। যদিও এই জটিলতার মধ্যে একটা ভালো ব্যাপার আমরা লক্ষ্য করেছি, আমরা গতকালকে যে ঐকমত্য কমিশনের বৈঠকটা, গত পরশুদিন, সেটা কিন্তু আইডিয়ালি ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সকল পলিটিক্যাল পার্টি অ্যাপার্ট ফ্রম দি কল অফ ঐকমত্য কমিশন, সকল পলিটিক্যাল পার্টি কিন্তু তারা ইন্টারনালি বলেছে নিজেদের মধ্যে তারা আরও একটু ডিসকাস করতে চায়, তারা নিজেদেরকে আরেকটু ছাড় দেওয়ার প্রবণতা নিয়ে নিজেদের মধ্যে আরেকটু দর কষাকষি করতে চায়। কাজে একটা বিউটিফুল একটা সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে। মানে ইনফ্যাক্ট পুরো ঐকমত্য কমিশনের প্রসেসটাই সিগনিফিক্যান্ট, বাট এটা খুব পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট। কাজে এটাকে আমরা মানে ভালো চোখে দেখতে পারি। বাট আরেকটা জটিলতা যেখানে তৈরি হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে সেখানে সালাউদ্দিন ভাই একটা কথা বলেছে, সেটা খুবই সিগনিফিক্যান্ট। কিন্তু উনি বলেছেন, সাজেশন দিয়েছেন যে সাংবিধানিক যে 106-এর প্রথাগত যে প্রসেস দিয়ে হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে একটা আইনি ভিত্তি নিয়ে আসা, সেখান থেকে একটা নতুন সাজেশন নিয়ে আসা, এটা আরও জটিল করবে পরিস্থিতি। এটা আমাদের কাছে মনে হচ্ছে। দেয়ার আর মেনি ওয়েজ। আপনি হিস্ট্রিক্যাল অ্যাসপেক্টে যদি তাকান, আপনার কাছে অনেকগুলো প্রসেস আছে। জামাত ইসলামীর পক্ষ থেকে যেই প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলা হয়েছে, এটা একটা প্রসেস। আপনি যদি গণভোটের কথা আমরা লম্বা সময় ধরে বলে এসেছি, সেটাও একটা ভালো প্রসেস। দেয়ার আর মেনি ওয়েজ, আমরা এই কথাটা বলতে চেয়েছি, দেয়ার আর মেনি ওয়েজ। আমার কাছে মনে হয়েছে যে বিএনপি যদি এই পয়েন্টে এসে উদারতা দেখায়, এটা আমরা আমাদের যে অনুধাবনে এটাই ক্ল্যারিফাই করে যে বিএনপির এতে লস হবে না, বরং বিএনপি এই উদারতার কারণে আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনে তার অ্যাকসেপ্টেন্সটা আরও বেশি বেড়ে যাবে। কাজেই এটা এখনও মানে আমি হতাশ না। আমি যদি এই জায়গাটাতে কনক্লুড করি, আমার কাছে মনে হয়েছে যে ঐকমত্য কমিশন কিছুক্ষণ আগে আপনারাই খবর প্রচার করেছেন, ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। কাজে আমি এখনও হতাশ না। দেখেন, বাংলাদেশের স্বার্থে
সকলকে একটা পয়েন্টে কিন্তু আসতে হবে, মানে কেউ যদি মনে করে, কোনো পার্টি যদি পার্টিকুলারলি মনে করে যে এই সংকট রেখে কারো উপকার হবে, কারো উপকার হবে না, বরং প্রত্যেকেরই অপকার হবে, রাজনীতির ভলাটাইল কোনো সিচুয়েশন যদি আমরা ডেকে নিয়ে আসি পলিটিক্যাল পার্টিগুলো, মানে কেউ কিন্তু এই সিচুয়েশনের বাইরে থাকবে না। কিন্তু সেই সব বিষয় তো আসলে আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত বলে মনে করেন এনসিপি? নিঃসন্দেহে আমরা তো আলাপ আলোচনার দরজায় আছি, কিন্তু সেই ক্ষেত্রে জামাত যে একটা কর্মসূচি দিল, এই কর্মসূচিতে সরকারই মনে করছে যে একটা অচলাবস্থা তৈরি হতে পারে, এখন কি রাস্তায় কর্মসূচি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো? দেখেন, এটা জামাত ইসলামী যে কর্মসূচিটা দিয়েছে, এটা এখন তো জামাত ইসলামীর উপর এই বার্ডেন, কিন্তু এই বার্ডেন আমার আপনার উপর না। উইল নট টেক দি রেসপন্সিবিলিটি। আমরা কেন এই রেসপন্সিবিলিটি নিব? জামাত এখন কি কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নের প্রসেস কি হবে, জামাত উইল রিপ্লাই ইন দি রোড। আমি আপনি তো বলে আসলে খুব একটা কাজ নেই। কাজেই আমরা এটাই বিশ্বাস করতে চাই, জামাত অবশ্যই মানে সেই উদারতার জায়গা থেকে তারা হয়তো এটাকে রিভিউ করতে পারে, এবং আরও বেশ কিছু অ্যাসপেক্ট আছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা কমপ্লিটলি মানে অন জামাত, এটা আমাদের আসলে সমালোচনা করার জায়গা নেই। জামাতকে মানুষ ট্রিট করবে সেভাবেই, জামাত যদি সেখানে কোনো ধরনের জটিলতা তৈরি করে বা জনদুর্ভোগ তৈরি করে। জামাত যদি নতুন পলিটিক্যাল কালচারে এসে নতুন কোন আন্দোলনের ফরম্যাটে যদি জামাত কোনো মেসেজ দিতে পারে, ওয়াইজ লেট দেম ডু। আমি একটু ডাক্তার রাকিব আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আসলে যে কোনো রাজনৈতিক দাবি আসলে রাজপথের আন্দোলন করেই আদায় করতে হয়। এতদিন আমরা 54 বছরে সেই কালচারটাই দেখেছি, রাজপথের আন্দোলন ছাড়া আসলে কোনো দাবি আদায় হয় না। কিন্তু এই 5 আগস্টের পরে যে পরিস্থিতি, এখনো কি রাজপথের আন্দোলন করেই সমঝোতার পথে একটা বাধা তৈরি করে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচকদেরকে এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনি আন্দোলনের কথা বলছিলেন, রাজপথে দাঁড়িয়ে বা রাজপথে অবরুদ্ধ করে আন্দোলনের দাবি আদায় করানোর ব্যাপারটা আমরা লক্ষ্য করে থাকবো। গত 5 আগস্টের পরবর্তী সময় যখন 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি ক্ষমতা গ্রহণ করেন, তারপরে প্রথম 1-2 মাস অনেকগুলো আন্দোলন ছিল। আপনার চাকরিজীবীদের আন্দোলন, গার্মেন্টস কর্মীদের আন্দোলন, অনেক দাবি আন্দোলন ছিল। এবং আন্দোলন একটা ডেমোক্রেটিক কালচার, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা খুব কমন হিসাব, এটা অনেক উন্নত দেশেও সেটা হয়, এটাকে আমি অন্যভাবে দেখতে চাই না। কিন্তু সব কেন দাবি আদায়ের মাঠ পর্যায়ে আমরা সংলাপ ডায়ালগের বাইরে কেন মাঠ পর্যায়ে যাই, সেটা নিয়ে তো প্রশ্ন কম বেশি থাকতে পারে। কিন্তু আবার একটা নতুন ঘটনা আমরা দেখলাম যে সেটা হচ্ছে কি, কোনো রাজনৈতিক দল, এর আগে বিএনপি বলছিল, একটা প্রেশার ক্রিয়েট করেছিল সরকারের উপরে যে আমাদের যদি আমরা আন্দোলনে যেতে আমাদেরকে বাধ্য করবেন না, আমরা আন্দোলনে যেতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা প্রথমবার মতো দেখলাম যে জামাত ইসলামী বাংলাদেশ তারা 3 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছিল। প্রথমে গতকাল আমরা দেখেছিলাম, প্রথম আলোতে একটি নিউজ এসেছিল যে 8 দলের একটি যুগপৎ আন্দোলন হতে যাচ্ছে, যেখানে প্রথমে এনসিবির নামও ছিল। পরবর্তী এনসিবি বলছে যে এনসিবির দলীয় কোনো সিদ্ধান্ত এটা না, এটা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তো দেখুন, আসলে জামাতের ব্যাপারটা আসলে এটা এই মুহূর্তে আমাদের কিন্তু প্রত্যেকেই, কিন্তু আমরা কিন্তু এখানে যে 4 জন আপনার আমরা বসে রইলাম, আমরা কিন্তু সবাই কিন্তু ফেসিবাদ বিরুদ্ধে একটা কমন ঐক্যের জায়গা, আমাদের একটা কমন পরিচয় রয়েছে, তাই না? এখন হচ্ছে ধরুন আমি আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারি, প্রতিযোগী হতে পারি, কিন্তু আমি আপনার কোনো শত্রু না। আপনার সাথে আমার অনেক কিছু নিয়ে দান দিক ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু আদর্শের দিক থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে আমি কিন্তু আপনার এনিমি না। হ্যাঁ, আমি আপনি সবাই কিন্তু একটা আকাঙ্ক্ষা নিয়ে 5 আগস্ট হয়েছিল, 5 আগস্টের পরবর্তী সময়ে ঐক্যমত কমিশন হলো, এতগুলো সংস্কার হলো, অনেক কিছু হলো। এখন এই অর্জনের পাল্লা দিন শেষে আমরা পরবর্তীতে আমরা এটাকে মাপকাঠিতে নিতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত আমাদের অর্জন আমি হিউজ মনে করি। আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে কি, শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট ডাইনিকে আমরা খেদিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। এর চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না। এখন হচ্ছে কি, দেখুন এই মুহূর্তে জামাত কিন্তু তারা আন্দোলনের হুমকি দিচ্ছে এবং তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে আমি একটু অন্য হিসাবটা, আমার কাছে হিসাবটা অন্যরকম। হিসাবটা যদি আপনি লক্ষ্য করে থাকুন, বিশেষ করে ডাকসু এবং জাকসু ইলেকশনের শিবিরের সংখ্যাগরিষ্ঠতা বিজয়ের পরে জামাত একটু কনফিডেন্ট এবং তারা মনে করছে যে তারা এটাকে কাজে লাগিয়ে তারা আন্দোলন, নেগোসিয়েশন কিংবা জাতীয় নির্বাচন তাদের ভালো করার সুযোগ আছে, নিশ্চয়ই ভালো করার সুযোগ আছে। জামাত তাদের ভোট বেড়েছে, তাদের জনসমর্থন বেড়েছে, কিন্তু সেটা মাপকাঠি করার জন্য আমাদের তো একটা ইলেকশন প্রসেসের মধ্যে যেতে হবে। এখন ইলেকশনের পর আমরা ভাবতে পারবো যে ইলেকশন ভোট কত % বেড়েছে, কতটি আসন জামাত বেশি পেয়েছে, সেগুলো নিয়ে। আর এই মুহূর্তে দেখুন জামাত এখন ডাকসু কিংবা জাকসুর ইলেকশনের যদি আপনি একটু ফরেন্সিক অ্যানালাইসিস করতে চান, আমাদের 53 বছর ইতিহাসে জাকসু এগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস না। ডাকসু 91-এর পরে, 90-এর পরে 19 সাল হলো, 28 বছর পরে, আবার 6 বছর পর হলো। জাকসু হলো 33 বছর পরে। সেখানে যারা ঐতিহাসিকভাবে যারা বিপিজিএস যারা ছিল, সেখানে মুদ্রার এপিটোপিট দুটাই রয়েছে। কেউ রাজনীতি খুব সফল হয়েছেন, কেউ আবার ব্যর্থ হয়েছেন। আমি একজনের নাম খুব সিগনিফিকেন্টলি বলতে চাই, জনাব মাহমুদুর রহমান মান্না। তিনি 2বার ডাকসু বিপি ছিলেন এবং তিনি আওয়ামী লীগের আরেক পান্ডা ওবায়দুল কাদেরকে হারিয়ে তিনি জিতেছিলেন, এবং তার আগে তিনি চিটাগাং ইউনিভার্সিটি তিনি জাকসু জিএস ছিলেন। কিন্তু তিনি জাতীয় ইলেকশনে কখনো দুর্ভাগ্যজনকভাবে কখনো এমপি হতে পারেননি। 1991 সালে তিনি জামানত বাজেয়াপ্ত হয়েছিল তার।
তো সে জায়গা থেকে ধরুন এটার আবার সফল দিকে যদি বলেন জনাব আমানুল্লাহ আমান, তিনি ডাকসু ইলেকশন 90 সালের পরবর্তী সময়ে যখন ইলেকশনটি হয়, তিনি ওই ইলেকশনে তিনি সর্বোচ্চ বেশি আসন ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। 300 জন প্রার্থীর মধ্যে তিনি 97,000 ভোট পেয়েছিলেন, যেখানে বেগম খালেদা জিয়া ভোট পেয়েছিলেন 83,000। তো সে মুদ্রার এপিট ওপিট সব জায়গায় যদি আমি ক্যালকুলেশন করতে সব কিছু আছে। এই মুহূর্তে জামাতের বিষয়টা হচ্ছে কি, এখন জামাত মনে করতেছে যে তারা অলরেডি গত 1 বছর ধরে তাদের যে অ্যাটিটিউড, সে অ্যাটিটিউড আমরা দেখতেছি তারা একটা ভার্চুয়াল ক্ষমতায় আসছি, ক্ষমতা ছুঁই করছি, এ ধরনের একটা অ্যাটিটিউড তাদের মধ্যে রয়েছে। আর এবার তো ডাকসুর পরে তাদের একটা মনোভাব চাঙ্গা হয়েছে। তবে আমরা যেটা মনে করি যে জামাতের ব্যাপারে একটা খুব বদনাম রয়েছে। জামাত ঐতিহাসিক সন্ধিক্ষণে তারা একটা মেজর মিস্টেক করে ফেলে, 1947 বলে 19 এই জায়গাটা আমি ডক্টর হেলাল আপনার কাছে একটু আমি একটু শেষ করি 10 সেকেন্ড শেষ করি। তো এখন হচ্ছে ধরুন দাবি আদায়ের ব্যাপারটা হচ্ছে ধরুন এটা আমাদের ডায়ালগের মধ্যে থাকা উচিত, কারণ আমাদের মতো দেশে ঢাকা শহরের মতো একটি জায়গা যেখানে 4 কোটি মানুষের বসবাস, এখানে জনদুর্ভোগ তৈরি করা, তো আমাদের রাজনীতি সংস্কৃতি কালচার থেকে দলগুলো যদি বেরিয়ে আসে ডায়ালগের মাধ্যমে, তাহলে আমি মনে করি যে আমাদের যে আমরা যে পিপলকে যে ধরনের ওয়েলফেয়ার স্টেট কথা বলি, ওয়েলফেয়ার বেনিফিটের কথা বলি, সেই জায়গা থেকে আমরা একটু সবার একটা ঐক্যমতে অগ্রসর হতে পারবো। হেলালুদ্দিন আপনার কাছে একটু জানতে চাই, রাকিব যেটা বলছিলেন যে ঐতিহাসিক সন্ধিক্ষণে জামাত বারবার আসলে কি ভুল করে, না তার স্থায়ী বন্ধু বা শত্রু বারবার পরিবর্তিত হয়? আপনি 86 সালে নির্বাচনে গিয়েছিলেন এরশাদের আন্ডারে, 91 সালে আপনারা বিএনপিকে সমর্থন দিয়েছেন, আবার সেই বিএনপির বিরুদ্ধে 94-তে আন্দোলন করেছেন, 2001-এ আবার সেই বিএনপির সাথে আপনারা 4 দলীয় জোট গঠন করেছেন। দীর্ঘদিন এই জোটটা আসলে কার্যকর ছিল, এখন বিএনপির সাথে আপনাদের একটা দূরত্ব। এই যে স্থায়ী বন্ধু বা শত্রু বারবার কেন পরিবর্তন করতে হয়? জি দেখুন, আমি এগুলো বলার আগে একটু বলে নিই যে আমরা হঠাৎ করে পিআরের কথা বলি নাই, কিন্তু আমরা 24 সালের 9 অক্টোবর একদম গণমাধ্যমকে দাওয়াত দিয়ে একটা ঘটা করে আমরা একটা সেমিনার করি। সেখানে আমাদের আমির সাহেব 41 দফা ঘোষণা করেন। তার মধ্যে উনি বলছেন যে এই 41 দফার মধ্যে 10 দফা হলো রিলেভেন্ট ইলেকশনের জন্য। আমরা এই 10 দফার ব্যাপারে সরকারকে 24 সেপ্টেম্বর মাসে 24 9 অক্টোবর ওকে, মানে দেখতে পারবেন হাসিনা পতনের পরে, হ্যাঁ পতনের পরে, পতনের আগে তো আমরা, তো সেই সময় আমরা বলছিলাম যে পিআর দিতে হবে এবং সংস্কার কোন কোন ক্ষেত্রে সংস্কারটা হওয়া উচিত সেগুলো আমরা বলছিলাম। এরপরে হলো আপা বলছিলেন যে যে এই আইন হলেই কি সেটা থাকবে? আইন হলে যেটা থাকে সেটার একটা হলো যে আমরা জুলাই সনদের যে আইনি ভিত্তি চাই, এই ব্যাপারে আপা একটা কথা বলছেন যে আইন হলেই সব ঠিক হয়ে যাবে, কেউ পরিবর্তন করতে পারবে না। দেখেন, একটা আইন যদি হয় সেটা পরিবর্তন করা খুবই চ্যালেঞ্জ এবং করার পরেও থেকে যেতে হয়। যেমন আপনার 5ম সংশোধনী, এই সংশোধনীটা বাতিল হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা সুপ্রিম কোর্টকে ব্যবহার করে এটা বাতিল করেছে। 7ম সংশোধনী যেটা স্বৈরাচার এরশাদ করছিলেন সেটাও বাতিল করেছেন। বাট এখানে অনেকগুলো রিলেভেন্ট আইন এখন এক্সিস্টেন্স আছে। আপনারা জানেন যে আমাদের সংবিধানের লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি বাতিল করতে পারছে? পারে নাই। আমাদের বাংলাদেশের বলা হয়েছে যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা কিন্তু বাতিল করতে পারে নাই। কিন্তু এই সংশোধনীকে কতভাবে সমালোচনা করা হয়েছে, কিন্তু এইটা বাতিল করতে পারে নাই। এরপরে ওই 77 সালে অনেকগুলো আইন হয়েছিল, যেটা আপনার বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি আইন এবং আরও কয়েকটা আইন হয়েছিল, সেই আইনগুলো এখন রিলেভেন্ট আছে, কারণ এটা বাতিল করলে আমাদের মানে ব্যাংক ব্যবস্থাপনাই চেঞ্জ হয়ে যাবে। এবং আপনার ড্রাগ রেগুলেটরি আইন হয়েছিল আপনার এরশাদের সময়, এই আইনগুলো এখনও বিদ্যমান আছে, কিন্তু সংশোধনী বাতিল হয়ে গেছে। এই জন্য একটা আইন হয়ে গেলে সেটা বাতিল করা মানে চ্যালেঞ্জ খুবই কঠিন হয়ে যায়। এই জন্য আমরা চাচ্ছি যে জুলাই সনদের আইনি ভিত্তি, আমরা শুরু থেকেই বলে আসতেছি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে, সংস্কার করতে হবে, কথাগুলো আমাদের একদম শুরু থেকেই আছে। এইটা নিয়ে কি কোনো বিতর্ক রয়েছে যে বিএনপি কে বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দেবে না, বা জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন না তো ওনারা বলছে যে কিছু অংশটা এখন হোক আর কিছু অংশ পরে হোক। এটা কথা হলো, মানুষ যখন বিবাহ করে তখন কি বলে যে তোমারে এই দেবো আর এগুলো দেবো না, এটা বলে? যখন বিবাহটা হয়ে যায় তখন কিন্তু 3টা কথা বলে, হ্যাঁ, কাবিল তু আলহামদুলিল্লাহ। এটার মানে হলো তার এভরিথিং, চিকিৎসা, বস্ত্র, নিরাপত্তা সব দিতে হবে। হ্যাঁ, আপনি বলবেন না যে তোমার এত বড় ক্যান্সার হয়েছে, তোমার কাল বিয়ে করে আনছে, তোমার ক্যান্সার হলো, তোমার আমি আর চিকিৎসা করবো না, এটা অমানবিক কথা হবে না? খুব সীমিত, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বাড়ি ঘর বিক্রি করে হলো তার স্ত্রীর চিকিৎসার জন্য চেষ্টা করে। কেমন? তাহলে এই যে একটা আইন, এটার মর্যাদা এরকম। তো তেমনিভাবে আমরা কিন্তু এই জুলাই সনদের আইনি ভিত্তি শুরু থেকেই চাচ্ছিলাম, এবং এখানে আমরা
বলি না এই যে অর্ধেক মানেন না, ওনারা বলছে অর্ধেক এখন করি অর্ধেক পরে করবো, কিন্তু পরে করবেন এটা তো আমরা 90 দেখছি যে পরে আর হয় না, যা হওয়ার আগেই বিড়াল আগেই মারতে হবে। এবং সবকিছু কি এখন সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, কেন সম্ভব হবে না। এরপরে গণঅধিকার ভোট 106 যেটা 106 কিন্তু এটা রিলেভেন্ট না, কারণ সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে পারেন না, সুপ্রিম কোর্ট পারেন হলো আইনের ব্যাখ্যা দিতে। কেমন এই 106 দিয়ে আপনার আইন কেমনে তৈরি হলো? সরকারের সংবিধানে কোথায় আছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা? কোথাও আছে না, সংবিধানে তো নাই, সংবিধান নাই। তাহলে কেন আমরা এই সংবিধান বলছি অ্যালাইভ সংবিধান, এই সংবিধান হাত দেওয়া যাবে না? আপনি তো সংবিধান নিয়েই তো নিজেরাই গোলটোগুলোর মধ্যে আছেন, এই যে বিতর্কের মধ্যে আছেন। আমরা বলছি যে 106 এটা চাচ্ছি না, আমরা বলছি যে 7-এর মাধ্যমে অনুচ্ছেদ 7 এটা হলো জনগণের উইল পাওয়ার, জনগণ চাইছে হাসিনা থাকবে না, হাসিনা চলে গেছে, কিন্তু সেই প্রশ্নটাও আপনার দলের থেকে প্রায় 1 বছর পরে এই বিতর্কগুলো তৈরি হলো। না আমরা শুরু থেকেই বলতেছি ভাই, বললাম তো 9 অক্টোবর আমরা ঘোষণা করে এই বর্তমান সরকারে কি সাংবিধানিক বৈধতা নেই? সাংবিধানিক বৈধতা আছে 7 দিয়ে, অনুচ্ছেদ 7 দিয়ে আছে। আচ্ছা, হ্যাঁ অনুচ্ছেদ 7 দিয়ে এই সাংবিধানিক বৈধতা আছে। আমরা ওইটা তাহলে এটা বৈধ, এখন কিন্তু ইলিগ্যাল না, সরকার তো বৈধ, সেটা হলো 7 অনুচ্ছেদ অনুযায়ী। এখন মনে করেন আমার নাম হেলাল, আরেকজনের নাম জালাল হতেই পারে, ঠিক আছে কিনা, কিন্তু সরকার বৈধ, সেটা হলো 7 অনুচ্ছেদ অনুযায়ী বৈধ। তো 7 অনুচ্ছেদ অনুযায়ী যদি বৈধ হয় তাহলে এই যে 106 যেটা বলা হচ্ছে, আমরা এটা ঘাটাঘাটি করতে চাচ্ছি না। কবে শুনানি হলো বলেন? সুপ্রিম কোর্টে আপিল বিভাগে কবে শুনানি হলো? ডেট তারিখ দেখান, কোথায় শুনানি হলো? শুনানি হওয়ার পরে সিদ্ধান্ত হলো, এরপরে প্রেসিডেন্টকে জানানো হলো, এইগুলো সব এখন ঘাটাঘাটি করতে চাই না আমরা। মনিয়াপা, একটু আপনার কাছে আসতে চাই। বিরতির আগে হেলালুদ্দিন যেমন বলছিলেন যে এই সরকারের একটা সাংবিধানিক বৈধতা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে, এইটা কি আসলে এখন এসে এই প্রশ্নটা তোলাটা কি খুব বেশি যৌক্তিক হচ্ছে? দেখেন, যৌক্তিক মানে না তুললে না তুলতে পারতো, বলে না যে গায়ে বাছুরে পিরিত থাকলে বন্ধে গিয়ে দুধ দেয়। আপনি যদি সম্পর্ক সবার সঙ্গে, এখানে 4 জন বসছি, 4 জনই কিন্তু আমরা একটা সরকারের, একটা পতিত সরকারের ফ্যাসিস্টের বিরোধিতা করেছি, এবং এই জায়গাটায় আমরা কিন্তু এক, কিন্তু এর পরের দিনই আমরা কিন্তু ভুলে গেলাম আমাদের সব কিছু, এবং আমরা কিন্তু একবারও মনে করলাম না যে আমাদের মধ্যে যত দ্বৈততা আসবে তত কিন্তু পতিত সরকার কিন্তু আরও চাঙ্গা হবে, যেটা হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি। তো ওই জায়গাটায় যদি আমরা মনে করি যে সরকার যখন আসছিল, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার বাংলাদেশে কোনো সংবিধানে নাই, ছিল না, ছিল যেটা তত্ত্বাবধায়ক, সেটাও তখন স্থগিত ছিল, পরবর্তীতে রায় হয়েছে এবং রিভিউয়ের জন্য অপেক্ষা করছে। যেটাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমি তত্ত্বাবধায়কের আদলে আনি, তাহলে 106 ধারা অনুযায়ী এটার বয়স থাকে, সময়সীমা থাকে 3 মাস। 3 মাস পরে কিন্তু এটার আর কোনো কার্যক্ষমতা থাকার কথা না, কারণ এই অন্তর্বর্তী সরকার যদি আপনার শহীদ মিনারে যদি শপথ নিত, আমি কিন্তু এনসিপির ভাইদের বোনদের সামনে বলছি এই কথাটা, যে তারা বিপ্লব করে, বিপ্লবে যদি তাদের যারা শহীদ হয়েছে তাদের মা বাবার হাতে যদি শহীদ মিনারের আজকে যদি শপথ নিত, তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। হ্যাঁ ঠিক আছে, বিপ্লবের সরকার, কিন্তু সেটা তো করে নাই, করতে গেছে রাষ্ট্রপতির মাধ্যমে। রাষ্ট্রপতির মাধ্যমে করাতে কি হয়েছে, এখন 3 মাসের একটা বাধ্যবাধকতা আছে। 3 মাস পরে তো আমি যদি আইনকে ধরি তাহলে সরকার নাই, আর যদি আমি আইনকে না ধরে যদি অভ্যুত্থান ধরি, অভ্যুত্থান তো সারা জীবন থাকে না, জীবনভর থাকে না। অভ্যুত্থানের সময়সীমা ওই 3 দিনই আপনি ধরেন। ওই 3 দিনের মধ্যে যা করতো ছাত্ররা বা ছাত্রর বাপ মায়েরা, আমরা তো বাপ মায়েরা, আমরা যাই করতো ওটাই লিগ্যাল ছিল। রাষ্ট্রপতিকে উঠায় দিত, ওটাও লিগ্যাল ছিল। মানে লিগ্যাল ইলিগ্যাল কিছু না, একটা গণ অভ্যুত্থানের দেশ, যেটা নেপালকে আমরা দেখতেছি। তো এখন সেটা হয় নাই, তাহলে 3 মাস পরে যেটা এখন আমরা অপেক্ষা করব যে রিভিউতে কি আসে, অক্টোবরে যেটা ডেট, সেটা যদি আসে তাহলে কিন্তু এরকম কথাও আসছে যে এই সরকারের উপরে কি আরও কোনো সরকার আসবে কিনা, হতে পারে আরও 1-2টা সরকার আসতে পারে। এটা কেন বলা হচ্ছে, কারণ যদি আপনার তত্ত্বাবধায়কের আন্ডারে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু এই সরকারকে তত্ত্বাবধায়ককে ছেড়ে দিতে হবে, এবং ফরম্যাটটা কি হবে সেটা বলতে হবে। এই যে যেমন ধরেন সপ্তমে যেটা বললেন আমার ভাই হেলাল সাহেব, অনুচ্ছেদ, সেখানে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি এগুলা অপরাধ, ঠিক আছে। তাইলে আপনার সংশোধনী, কিন্তু আমি আগেও বেশ কয়েকটা টেলিভিশনে বলছি, সংশোধনী একটা সরকার তার ক্ষমতা প্রয়োগ করে আনতে পারে, যে এনভায়রনমেন্ট অনুযায়ী
আবার আরেকটা সরকার তার ক্ষমতা অনুযায়ী এটা বাতিলও করতে পারে, যেটা ইতিহাসে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকবার হয়েছে, 17 বার এই পর্যন্ত হয়েছে এই 54 বছরে। আরও যে 2-4 বার হবে না এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে আজকে যদি যে প্রোক্লেমেশন নিয়ে এত কথা, যে সনদ নিয়ে এত কথা, সেটা যে আরেক সরকার এসে এটা বাতিল করে দিবে না তার নিশ্চয়তা কি? আজকে একটা সরকার, পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার যাকে বলছি, সে বিপদগ্রস্ত আছে। 2 দিন পরে আমাদেরই সহযোগিতায় যে সে ভালো অবস্থায় থাকবে না তার নিশ্চয়তা কে দিবে? আপনি আমাকে বলেন। কারণ আমরা তো এমন একটা প্রজাতি, এটা বিরল প্রজাতি, আমরা যে কোনো সময় আমাদের ব্যক্তি স্বার্থের জন্য যে কারোর সঙ্গে আমরা মিলে যেতে পারি। আমরা কিন্তু 2 দিন আগেও এরকমই দেখেছি, মিলে যাওয়ার ব্যাপারটা ভিতরে ভিতরে একরকম, বাইরে একরকম। কারণ আমাদের চরিত্রের মধ্যেই মুনাফেকি আছে। আমরা যে এই যে কীট মঙ্গল জাতি, আমাদের জাতিটার মধ্যে এত বেশি সংমিশ্রণ, পৃথিবীর এই জাতি একমাত্র যাদের রক্তকে পরীক্ষা করলে আপনার একরকম, আমার একরকম, আমার বাপ মায়ের একরকম, আরেকজনের আরেক রকম, কোনো মিল নাই, যেটা অন্য পৃথিবীর অন্য জাতিদের সবারই একটা সিমিলার থাকে। যে কারণে আজকে আপনারা যে ভালোবাসতেছে, কালকে আপনার 14 গোষ্ঠী শুদ্ধা গালাগালি করতেছে, সেম টু মি, একই। আমি চিন্তাও করিনি যে আমারে কেউ গালি দিবে। এনসিপির মতো যারা আমার সন্তানের সমান সবগুলা, তারা আমারে গালি দেয়, আচ্ছা ওটা মেনে নিলাম। জামাত আমারে গালি দেয়, যে জামাতের জন্য 17 বছর কত কিছু কথা বললাম, জামাত গালি দিচ্ছে, সারাক্ষণ গালি দিচ্ছে, গালির কোনো শেষ নাই। আপনি যদি আমার কোনো টকশোর ভেতরে যান, চান্স দিচ্ছে না তো আপনি, হ্যাঁ, আপনার নিজের জেলা সেক্রেটারি তো আপনাকে চান্স দিচ্ছে, সেটা তো অন্য জিনিস। এটা কেন সবার সাথে সবার হয়? এটা তো অন্য, ওটা প্রতিযোগিতার সঙ্গে আপনি এটাকে তুলতে পারেন না। এটা আপনার, এটা নোংরামো। আর প্রতিযোগিতার নোংরামো, ওটাও নোংরামো, কিন্তু ওটার একটা শেষ আছে। তো সেই জায়গায় আমরা এখন যেটা নিয়ে দ্বন্দ্ব করছি, সেটা কয়েকদিন পরে এই দ্বন্দ্বটা থাকবে না। আমি আপনাকে বলে যেতে চাই, অক্টোবরেই তো ডেট, অক্টোবরে যদি ডেট আর চেঞ্জ না হয়, তাহলে অক্টোবরে একটা সুরাহা হবে তত্ত্বাবধায়কের ওই জায়গাটায়। এখন তত্ত্বাবধায়কের ওই সুরাহাটার সাথে এই সরকারের আসলে সম্পর্কটা কি? মানে তাসিন, আপনি কি একটু বলবেন যে এই সরকারের বৈধতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, আবার সেই সরকারের কাছে বিচার, সংস্কার, নির্বাচন সবকিছুই দাবি করছি? দেখেন, প্রথমত একটা ব্যাপার আমরা আগে একটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে এই সরকারকে আপনি যে প্রশ্ন করতেছেন, এই সরকারকে প্রথমত আপনার কোশ্চেন করার কোনো রাইটই নেই, লিগ্যাল অ্যাসপেক্টে নাই। আপনি এটা আগে আমাদেরকে এই ডটটাতে সবাইকে অবস্থান করতে হবে। আপনি ধরেন বিএনপি ইলেকশন চাচ্ছে, পার্শিয়ালি আদার পার্টিগুলোও জুলাই সনদের লিগ্যাল মানে রিকগনিশনের উপরে ভিত্তি করে ইলেকশন চাচ্ছে। কার কাছে চাচ্ছে ভাই? এই সরকারের কাছে চাচ্ছে। তো এই সরকারের তো লিগ্যাল ভিত্তি না, ইলেকশন চাচ্ছেন কেন? আপনার লিগ্যাল ভিত্তি নাই তো। আচ্ছা ধরে নেই, এবং সেই প্রশ্নটাও রাজনৈতিক দলগুলো উঠাচ্ছে, ধরে নেই আপনি কিছুদিন পর ধরে নেই 106 এর যেই ফরমান, এই ফরমানের ব্যাপারে একটা শুনানি হবে। আচ্ছা শুনানি হওয়ার পর ধরি, যেমন আপা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই সরকারের বয়স 3 মাস, এটা এই সরকারের বয়স 3 মাস না, এটা বুঝতে হবে তত্ত্বাবধায়ক সরকার না, ফরমেটিং কোনো গভর্নমেন্ট না, এটা কিন্তু আইনে তো নাই না, আইনে তো তত্ত্বাবধায়ক আমরা একটা জিনিস বলি, প্রথমত তো আমরা তো সবকিছুর ঊর্ধ্বে উঠছি, কিন্তু আপনি কোন আইন দিয়ে তো এই গভর্নমেন্টকে বিবেচনাই করতে পারতেছেন না। কোন আইন, মানে কোন আইনে নাই? আমি যদি আপনাকে প্রশ্ন করি কোন আইনে নাই? আপনার সংবিধানে তো তত্ত্বাবধায়ক ইন্টারিমের কোনো ফর্মুলাই নাই। কাজে আইন দিয়ে এটাকে প্রশ্ন করা যাবে না। আইন দিয়ে প্রশ্ন করা যাবে না বলেই তো গণঅভ্যুত্থান হলো। আপনি গণঅভ্যুত্থান করলেন, এটা তো মানে এই গণঅভ্যুত্থান তো আমার একার সম্পত্তি না, এটা তো বিএনপির সম্পত্তি, এটা তো জামাতের সম্পত্তি, এটা তো প্রত্যেকটা ছাত্রছাত্রীর সম্পত্তি। কাজেই আপনি আপনার গণঅভ্যুত্থানকে কেন প্রশ্ন করতেছেন? আপনি তো আপনার গণঅভ্যুত্থানকে চ্যালেঞ্জ করতেছেন সরকারকে প্রশ্ন করার মাধ্যমে। এই সরকার জনগণের অভিপ্রায়ের উপর গঠিত সরকার, আপনাকে বুঝতে হবে। সংবিধান এই জনগণের অভিপ্রায়কে রিকগনাইজ করে, ওই রিকগনিশনের উপর এই সরকার গঠিত হয়েছে। কাজে এই সরকারকে অনির্বাচিত সরকার বলারও আপনার সুযোগ নেই। ঠিক আছে, এখন আসেন দ্বিতীয় ফর্মুলা, আপনি যেটা বলছেন ম্যান্ডেট আছে কিন্তু অনির্বাচিত না, আপনি অনির্বাচিত বলতেই পারবেন না। ভাই আপনি আপনি ধরেন আপনি বিয়ে করেন না, আপনি কি আমি খালি অবিবাহিত বলে ডাকি? আপনি বিয়ে করেন না, আপনাকে আমি আপনারা দুজনে রিপ্লাই দিলে তো বিপদ। তাহলে আমি কি বলি অবিবাহিত রাখি, আসো এদিকে আসো। আমি সরকারের ম্যান্ডেট আছে কিন্তু সরকার ভাই শুনেন, এগুলা এই টার্মিনোলজিক্যাল ডিবেট করেন না। আচ্ছা আমিও আসতেছি, টার্মিনোলজিক্যাল ডিবেট করেন না। এই সমস্ত ডিবেট হচ্ছে ফ্যালাসি। শুনেন, আপনি এই সরকারকে অনির্বাচিত কি উপকার হবে আপনার? আমি তো উপকারের জন্য বলছি। তাইলে অনির্বাচিত বলে কেন এটাকে জল ঘোলা করেন? থেকে পাল্টা প্রসঙ্গটা শুনেন, এই নির্বাচনের কি এই সরকারের কি নির্বাচন করার কথা ছিল? তো অনির্বাচিত হবে কিভাবে এই সরকার? এই সমস্ত ভাই আপনি তো আবার কাউন্টার কোশ্চেন করতেছেন, ভেগ কথাবার্তা এগুলা। শোনেন, এই সরকারের কাছে আপনি হোয়াট ইউ ক্যান ডিমান্ড,
এই সরকারের কাছে লিগ্যাল অ্যাসপেক্টে ইউ ক্যান ডিমান্ড ইলেকশন, ইটস ভেরি ফেয়ার। ওকে, বিএনপি ইজ ডিমান্ডিং ফর ইলেকশন, ইটস ভেরি ফেয়ার। ওকে, বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে ইলেকশন ডিমান্ড করবে, করবে না কেন? প্রশ্ন হচ্ছে করবে না কেন, করাটাই তো যৌক্তিক। এই সরকারের কাছে আপনি সংস্কার ডিমান্ড করতেছেন বিকজ এই সরকার গঠিত হয়েছে একটা অ্যাসপিরেশনের উপর। লক্ষ লক্ষ জনতা এই সরকারকে নেমে রাস্তায় ম্যান্ডেট দিছে। সো ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে আমরা যে কোশ্চেন নিয়ে এই জায়গাটাতে ডিবেট করতেছি, দেখেন এই কোশ্চেনটার ভ্যালিডিটি নাই। কাজেই ভাই জামাত ইসলামের রিপ্রেজেন্টেশন করতেছেন, ভাই যদি এই কোশ্চেনটা অ্যারাইজ করেন, আমি খুব স্পষ্টত বলি এটা জামাতের লিমিটেশনস, এটা জামাতের লজিক্যাল ফ্যালাসি। এই কাজটা তিনি করতে পারেন না, আর যারা করতেছেন তো অবভিয়াসলি তারা করতে পারেন না। কিন্তু আমি প্রশ্নটা কিন্তু করেছিলাম যে এই সময় 1 বছর পরে সেই প্রশ্নটা কেন অ্যারাইজ হলো না? অ্যারাইজ হওয়ার তো কোনো কারণ নাই ভাই। যে অ্যারাইজ করতেছে তার রাজনৈতিক দূরভিসন্ধি আছে, তার রাজনৈতিক মানে তার রাজনীতিতে ডেফিনেটলি কুলসিতা আছে, তার রাজনীতিতে ডেফিনেটলি ভিন্ন কোনো মোটিভ আছে। কাজে এই সরকারকে এই প্রশ্নটা করেন না। ওকে, দ্বিতীয় প্রসঙ্গটা বলি, দেখেন ইলেকশন, বাংলাদেশে ইলেকশন তো ইট ইজ দি আলটিমেট গোল, বুঝেন আপনি। এই যে আপার সাথে আমি একটা কথায় প্রচন্ড রকম একমত পোষণ করি, সেটা হচ্ছে যে আপাজি কথাটা বলছেন যে গণঅভ্যুত্থান হয়ে গেছে, এখন কি সারা জীবন ধরে অনির্দিষ্টকাল জুড়ে গণঅভ্যুত্থান চলবে? এটা কি হইতে পারে? এটা তো হইতে পারে না। তার মানে আপনি গণঅভ্যুত্থান 3 মাসে লিমিটেডও করে দিতে পারেন না। তবে কথাই জায়গাটা সত্য, ডিবেট আপনাকে এই পয়েন্টে এসে করতে হবে যে অনির্দিষ্টকাল ধরে তো ভাই গণঅভ্যুত্থান চলবে না। তাহলে চলবে এটা কি? চলবে হচ্ছে এই সরকারের সংস্কার বিচারের পরবর্তী সময়ে এই সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে সোজা ব্যাকটেক গুছায় চলে যাওয়া, সোজা ব্যাকটেক গুছায় চলে যাওয়া। আপনি নির্বাচিত একটা গভর্নমেন্টের উপর, রাষ্ট্র নির্বাচিত একটা গভর্নমেন্টের উপর, সংবিধান নির্বাচিত একটা গভর্নমেন্টের উপর লিগ্যাল বডিকে ছেড়ে দেন, নির্বাচিত গভর্নমেন্ট উইল ডিসাইড বাংলাদেশের কি হবে কি না হবে। এটা তো জনগণের ম্যান্ডেট। কিন্তু সেই নির্বাচনের ব্যাপারেও তো একটা প্রশ্ন আছে যে আপনি সংসদ ভেঙে দিলেন 24 আগস্টে, জি, এবং সংবিধান অনুযায়ী আপনার 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। কোন সংবিধান অনুযায়ী? আগের সংবিধান অনুযায়ী, বর্তমানে যে সংবিধান আছে আগের সংবিধান। আমি তো এটাই আপনাকে ভাই ওই আমরা আগে আবার সেম জায়গায় 72 সংবিধান ভাই 72 সংবিধানের ডিসকন্টিনিউটি আপনি তো আচ্ছা 72 সংবিধানে তাহলে আপনার সংবিধানের তত্ত্বাবধায়ক নাই কেন? ওটা তো সংশোধনী, সংশোধনীর পরে আবার আরেকজন এসে ভেঙে দিচ্ছে। এখন কিন্তু আবার ওটা আদালতের জায়গায় আছে। ইলেকশনটা কে করবে, কে করে দিবে? এই যে অক্টোবরে যখন রেজাল্ট হবে, এক্সিস্টিং সংবিধানের উপরে ইলেকশন আমি বলি আমি ওয়ান বাই ওয়ান প্রশ্ন করি। শোনো তুমি, অক্টোবরে যে রেজাল্টটা হবে রিভিউয়ের, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমি আবারও বলছি, কারণ ডিপেন্ড করছে। যখন রায়টা হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেককেই বলতে হবে যে তাহলে সরকারটা কিভাবে, তুমি এগেইন যারা আছে তাদেরও দিতে পারো, এগেইন দিতে পারো, কিন্তু আবার নতুন করে এই পয়েন্টে আমার কোনো দ্বিমত নেই, এই পয়েন্টে আমার কোনো দ্বিমত নেই। আচ্ছা আপনি বললেন 72 সংবিধান, 72 সংবিধানটা কতবার সংশোধিত হয়েছে? আপনিই বলছেন 17 বার সংশোধিত হয়েছে। 17 যে কারেকশনটা হয়েছে সংবিধানে, সেখানে কি হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ছিল না। এটা তো 15তে কারেকশন শেষ করি। তত্ত্বাবধায়ক সরকার ছিল না, মানে আমি মানে সপ্তম সংশোধনের উপর যা পাইছি সেখানে তত্ত্বাবধায়কের কোনো ফর্মুলা নাই, আছে নাই তো? তাইলে একটা কিসের কোন সরকার এটাকে ইলেকশনটা এক্সিকিউট করবে? এক্সিস্টিং গভর্নমেন্ট ইলেকশন করবে। এখানে আরেকটা কথা ছিল, লাস্ট যে রায়টা হয়েছিল, রায়টা যে পরপর 2 বার তত্ত্বাবধায়ক থাকবে না, তারপরে চাইলে এটা কিন্তু ছিল না থাকবে না। এই যে শেখ হাসিনা যখন ইলেকশন করলো, নবমে যখন রায় হলো, 10ম একাদশ থাকবে না, তারপরে যদি চায় তাহলে তখন থাকতে পারে, কিন্তু চায় না। আমি ছিল যে আগামী 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে যদি সংসদ চায়, যদি সংসদ দেখেন ভাই মানে প্রবলেমটা কোথায়? আমরা একেবারে এই পুরো জিনিসটার মধ্যে একটা গুবলেট পাকাইছি। দেখেন আপনি এমন একটা সংবিধানের কাছে ইলেকশন চাইতেছেন যেই সংবিধান স্বীকৃতি দেয় ওই সময় যেই সরকার এক্সিস্টিং থাকবে সেই সরকার ইলেকশন এক্সিকিউট করবে। সেই সরকার কই? তাই এখন দিল্লিকে বলেন ইলেকশন করে দিতে আপনার। কাজেই দেখেন ভাই, আমি বারবার একটা জায়গায় আমি আসতে চাচ্ছি। তার মানে আপনি যদি এই সরকারের কাছে ইলেকশন চান, এই সরকারের লিগ্যাল অ্যাসপেক্ট আপনাকে দিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি এই সরকারের কাছ থেকে ইলেকশনাল ফর্মুলা বা ইলেকশনাল এক্সিকিউশন না চান, তাহলে আপনাকে যাইতে হবে এক্সিস্টিং সংবিধানে। এক্সিস্টিং সংবিধানে গেলে ভাই আপনি তো আপনার ডিবেট আটকে যেতেছেন, তাইলে আপনার এক্সিস্টিং সংবিধান থেকে যদি আপনি ইলেকশন ফর্মুলা চান, তাহলে আগের গভর্নমেন্টে আনেন, সেই গভর্নমেন্টে বসান, সেই গভর্নমেন্টে দিয়ে আপনি ইলেকশন নেন। আরেকটা ফর্মুলা আছে, তাইলে কি হবে? আপারাজি যুক্তি দেন,
সেই যুক্তিতে কি, যদি আপনি যদি সংবিধান কারেকশন করতে দেন কি লাগবে, আপনারাই বলেন কি লাগবে, সংসদ লাগবে। তাহলে আবার আগের গভর্নমেন্টে আনেন, আওয়ামী লীগের 300 এমপিকে বসান, আপনি সংসদে আইন আনেন, আইন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আবার হালাল করেন, হালাল করে ওই তত্ত্বাবধায়ক সরকারে বিএনপি তাহলে ইলেকশনে যাক। কাজে দেখেন আপনি আপনার যুক্তিতেই আটকাচ্ছেন। আমি এই জন্য শুরুতেই বলছি ভাই, এই যুক্তিটা আসলে এটার কোনো অ্যাসপেক্টই নেই। আমরা এমন একটা জায়গায় যুক্তিতর্ক করতেছি যেই যুক্তিতর্ককে আমরা আগেই পরাজিত করে ফেলছি। কত তারিখে? 5 তারিখে। এটা আমি বারবার বলতেছি, এটা তো আমার জয় না, এটা বিএনপির জয়, এটা জামাতের, বাংলাদেশের সকল গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টির জয়। কাজে এই জয়টাকে এনজয় করেন, এই জয়টাকে কোশ্চেন করেন না। রাকিব, আমি যদি যুক্তির খাতিরে ধরে নেই যে তাহসিন রিয়াজের কথাগুলো সবই যৌক্তিক, ভবিষ্যতে কি এই বিষয়গুলো লগ রাউন্ডে কি চ্যালেঞ্জ হবে না? যে আমি একটু বলি, আপনার সামনে বলি, আমি একটু ওনার কথা একটু চ্যালেঞ্জ করি। দেখুন আমি একটু রায়টা বের করলাম, আপনি এটা সিস্টেমটা, এটা হচ্ছে কি দেখুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের রুলসের 1988-এর 6ষ্ঠ অধ্যায়ের অর্ডার 28-এ 106 অনুচ্ছেদের স্পেশাল রেফারেন্সের প্রসিডিউরের কথা বলা আছে। এক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল বাদে আর কাউকে নোটিশ পাঠানোর কোনো বাধ্যবাধকতা নেই। অ্যাটর্নি জেনারেলকে ডাকার উদ্দেশ্য হচ্ছে কাকে নোটিশ দেওয়া যাবে সেটা জানানো। কোর্ট যদি কোনো পার্টির বক্তব্য শুনতে চায় তাহলে তাকে হিয়ারিংয়ের দিন উপস্থিত হতে বলবেন, কিন্তু কোনো পার্টির বক্তব্য শুনতে কোর্ট বাধ্য না, এটা কোর্টের ডিসক্রিশন। স্পেশাল রেফারেন্সের পুরো প্রসিডিওর কোর্টের ডিরেকশন অনুযায়ী হবে। সুতরাং ঐক্যমত কমিশনে জামায়াত ইসলামের পক্ষ থেকে 106 অনুচ্ছেদের প্রসিডিওরাল এররের গ্রাউন্ডে যে আপত্তি তোলা হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং কোনো শুনানি করতে হলে কোর্ট বাধ্য না। কারো আপত্তি থাকলে কোর্টের ইচ্ছে অনুযায়ী তাকে ডাকবে, কিন্তু ডাকতে বাধ্য না। এটার উপরে জামাত 106 নিয়ে আপত্তি তুলছিল, সেটা তো তারা কোর্টকে জানানো উচিত ছিল, কিন্তু 1 বছর পরে ওই যেটা বললো যে দূরভিসন্ধির ব্যাপারটা। এবার আসি মূল পয়েন্টের ব্যাপারটা হচ্ছে, দেখুন 106 এর ফর্মুলা কিন্তু সালাউদ্দিন ভাইও দিছে। এখন আসলে মূল পয়েন্ট হচ্ছে, তখন আপনি যদি এখন 1 বছর পরবর্তী সময় যদি আইসা যদি বলেন যে সরকার বৈধ না, তাহলে ওই বৈধ খেলা যদি আপনি মানতে চান তাহলে কিন্তু সবকিছু জিনিস আবার ঘুরে ফিরে আমরা শেষ চক্রাকারের ভিত্তিতে হেঁটে যাবো। সুতরাং এটা যারা করতে চায়, এটা আমি মনে করি যারা ইন্টেনশনালি করতেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে কি, সামনে যেহেতু আমাদের ইলেকশনের ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার খুবই স্ট্রিক্ট, তারা খুবই স্ট্রিক্ট, খুবই আন্তরিক ইলেকশনের ব্যাপারে। এখন এ ধরনের কোনো অযাচিত কোনো বক্তব্য কার কাছে পাঠাতে হবে সেটা আপনারা জান নাই, আপনারা এটা পাঠানোর কথা কোর্টকে, আবার ঐক্যমত কমিশনের এখানে আপনারা তুলতেছেন, আবার টকশোতে এসে আপনারা এটা বলতেছেন, তো এটা খুবই খুবই আনএক্সেপ্টেবল জিনিস। এবার আপনি বলছেন ভবিষ্যতে আপনার উঠবে কিনা। দেখুন ভবিষ্যতে মানে সংবিধান কখন দরকার পড়ে, আমি যদি আপনাকে প্রশ্ন করি, ধরুন সংবিধান, একটা রাষ্ট্র যদি ঠিকঠাকভাবে চলে তাহলে সংবিধানের কোনো দরকার নেই। যখন রাষ্ট্র কোথাও জায়গায় আটকা যায় তখন সে সংবিধানের কাছে যায়, ব্যাপারটা তাই না? এখন আমরা 5ই আগস্ট পরবর্তী সময় কিন্তু আমরা সবাই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি। আবার ধরেন আমি যদি টেকনিক্যাল আপনাকে ধরে নিই, ধরেন এই শক্তিটা আগামী 20 বছর 30 বছর যখনই কোনো একটা শক্তি, আওয়ামী মতাদর্শী কোনো একটা শক্তি বা আমার এন্টি কোনো একটা শক্তি যদি আসে, আপনি আজকে জুলাই সনদ করেন, সংবিধান করেন, সে কিছু মানবে? আমি আপনাকে আর একটা প্রশ্ন করি, ধরুন সাপোজ বিএনপি ক্ষমতা আসলো বা জামাত ক্ষমতা আসলো বা এনসিপি ক্ষমতা আসলো, 1 বছর বা 2 বছরের মাঝখানে সরকার ব্যর্থ হলো, মিলিটারি গভর্নমেন্ট চলে আসলো, সে কি জুলাই সংবিধান মানবে? সে কি সংবিধান মানবে? ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই জিনিসগুলোকে অনেক বেশি সুপ্রিমেসি করে তুলতেছি। ব্যাপারটা হচ্ছে কি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকা দরকার প্রোটেকশনের জন্য বলেন, কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে কি, মূল জিনিসটা হচ্ছে কি, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আমি আপনার প্রতি কতটুকু আন্তরিক, আপনি আমার প্রতি কতটুকু আন্তরিক। এখন ওনারা বারবার শুধু 3 জোটের রূপরেখার কথা বলে, 3 জোটের রূপরেখা কিন্তু ঘোষণা দিয়ে গিয়েছিল। আমাদের কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানে কিন্তু মানে লাস্ট পর্যন্ত একটা দাবি ছিল, দফা 1 দাবি 1 হাসিনার পদত্যাগ, 1 দফা 1 দাবি হাসিনা তুই কবে যাবি। ইভেন 27 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত বলা হয়েছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, তো আমরা কি সেনাবাহিনী সরকারে গেছি? আমরা তো যাই নাই। আবার ব্যাপারটা হচ্ছে, ধরুন উনি নিজে আটকে গেছে ওনার কথায়, উনি বলছে যে 24 অক্টোবরের মধ্যে ওনারা নাকি নতুন করে পিয়ার ব্যাপার হয়েছিল, তার আগে থেকে কিন্তু সংস্কার কমিশন শুরু হয়েছে। এখন আপনি দেখেন 9 অক্টোবর তাই তো বলছি, 25 অক্টোবর এখন আসে নাই তো, 24 অক্টোবরে বলছি। তারপর আপনি দেখেন 24 অক্টোবর কথা বলছেন, যাই হোক অক্টোবর মাস তো শোনেন। এখন হচ্ছে কি, ধরেন তার আগে কিন্তু ধরেন এই যে সংস্কারের কথা বলা হচ্ছিল, উনি যে পিআর ব্যাপারে খুব ক্রেডিট নিল, পিআর ব্যাপারে তো ফার্স্টে বাংলাদেশে বামপন্থীরা এটা উত্থাপন করে। তার আগে আপনি যে দেখেন 2023-এর 13 জুলাই বিএনপি কিন্তু প্রথমে 27 দফা দিয়েছিল, 31 দফা ছিল রাষ্ট্র সংস্কার বিনির্মাণের জন্য, তারপরে সবাই কিন্তু এরকম দফা দিয়েছিল। এখন হঠাৎ করে আপনি লাস্ট মোমেন্টে এসে যদি পিআর ব্যাপারে আপনি স্ট্রিক্ট হয়ে যান, আবার আপনি যদি ওই তাসিমের কথা মতো যদি চক্রাকারের মতো যদি আপনার গণভোটের দিকে ফিরতে চান, গণপরিষদে ফিরতে চান, তাহলে কি ধরেন আপনার আমার আলোচনাগুলো স্ট্রিক্ট হয়ে যাবে। আপনি আমি যদি উনি একটা কথা বলছে যদি ছাড় না দিতে চাই, ছাড় তো ওনারা দিতে চাচ্ছে না, ওনারা যদি ওনাদের এই পজিশনগুলোতে রিজিট থাকে, তাহলে ধরেন আমাদের সামনে যে আকাঙ্ক্ষাটা, উনি যে কথাটা বলছে যে আমাদের তো আসলে ইলেকশনটা একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত, ইলেকশনটা একমাত্র দাবি হওয়া উচিত, তাই না? সংস্কার তো আমরাও চাই। পরবর্তী যখন 5ই আগস্ট হয়ে গেল, তখন আমরা মনে করেছিলাম যে রাষ্ট্র এভাবে ফাংশনিং করতে পারে না। তো রাষ্ট্র যখন এভাবে ফাংশনিং করতে পারে না, তখন আমরা বললাম যে আমরা সংস্কার চাই, আমরা বিচার তো ডেফিনেটলি আমরা চাই, কিন্তু বিচার যে আমরা চাই, আমরা বিচারের জন্য ফোর্সও করতে পারি না। কারণ হচ্ছে কি, বিচার বিভাগটা স্বাধীন, আপনি যদি বিচারের কোনো ফোর্স করেন তাহলে হচ্ছে কি
ধরেন এটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যাবে, এটা ডোমেস্টিকও তো প্রশ্নবিদ্ধ থাকবে, ইন্টারন্যাশনালি প্রশ্নবিদ্ধ থাকবে। এখন বিচারের কিছু ক্রাইটেরিয়া আছে, তখন বিচার উনি আইনজীবী না ভালো বলতে পারবে। ধরুন বিচারে কিন্তু ওনারা যে মারপেস খুঁজতেছে, ধরুন বিচারের ক্ষেত্রে কিন্তু এমন মারপেজও আছে, এমন হয় ধরেন সে কিন্তু সকল এভিডেন্স আছে আমার কাছে, সে কিন্তু মার্ডার কেসের আসামি, কিন্তু সে তো কিন্তু তার ফাঁসি যাবজ্জীবন নাও হতে পারে, তার জামিন হইতে পারে। এখন এই ব্যাপারগুলো যদি আপনি যদি ফেলাসির মধ্যে বা কোনো রিজিড পজিশনে যদি আটকে থাকেন, তাহলে কিন্তু আমাদের বের হওয়া যাবে না। আর একটা কথা আপনাকে আমি যোগ করি, মানে জুলাই সনদের কথা যেটা বলছি, ডেফিনেটলি একটা আইনি ভিত্তি থাকা উচিত, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। কিন্তু কেউ পক্ষ দাবি করতেছে যে এটাকে আসলে সংবিধানের একটা পার্ট করা উচিত, সংবিধানের উপর উঠায় দেওয়া উচিত। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন আমি আরেকটা উদাহরণ আপনাকে দেই। তখন একটা কথা আছে যে হচ্ছে কি রেভলিউশন ইজ হয় রেভলিউশন ইজ সাকসেসফুল, হয় ইজ ভ্যালিড অ্যান্ড লিগাল, দিস ইজ ভ্যালিড অ্যান্ড লিগাল, হয় ইট ইজ সাকসেসফুল। এখন ব্যাপারটা হচ্ছে কি ধরুন আজকে গণ-অভ্যুত্থান সাকসেস হয়েছে দেখে তো ধরেন আমরা এখানে বুক ফুলে কথা বলতেছি, সব পক্ষে কথা বলতে পারতেছি, কিন্তু যদি গণ-অভ্যুত্থান ওই সময় মানে সাকসেসফুল না হতো, যারা ফ্রন্ট লাইনে ছিল তাদেরকে সবার আগে হাসিনা ফাঁসিতে ঝুলাইতো, তাই না? এখন আপনি দেখেন যত মানে আইন বিভাগ এবং বিচার বিভাগের একটা সিস্টেমকে আপনি দেখেন, যখনই আপনি কোনো ধরনের ক্ষমতা যে ফর্মেটে আপনি গ্রহণ করে ফেলেন, আইন বিভাগ এবং বিচার বিভাগ কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করে না। হাসিনারকে এই ক্ষমতাগুলো কি বিচার বিভাগ চ্যালেঞ্জ করেছিল? কারণ এটা কখনো প্র্যাকটিক্যাল হয় না, থিওরিটিক্যালটা সম্ভব, প্র্যাকটিক্যাল কিন্তু হয় না। আপনি দেখেন আমাদের আইনে কিন্তু মানে জনাব তারেক রহমানের সুপ্রিম কোর্টের তার বক্তব্য প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তাই না? এখন 5ই আগস্টের পরবর্তী সময় কিন্তু ওনার বক্তব্য সব মিডিয়ায় প্রচার করেছে, আপনারাও প্রচার করেছেন, তার মানে আপনারা কিন্তু এখনো আছে, হ্যাঁ এরাটা এখনো বলা আছে, তার মানে আপনারা কিন্তু ভঙ্গ করছেন। আর আপনারা যে ভঙ্গ করছেন আদালত কিন্তু আপনাদের কাছে ব্যাখ্যা চায়নি, ব্যাপারটা তাই। এখন এই ব্যাপারগুলোতে আমাদের মানে একটা পজিশনে আসতে হবে। আর ব্যাপারটা হচ্ছে ধরুন জুলাই সনদের কথা আমরা যে বলতেছি, বা আমরা এখন আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা ঠিক না রাখতে পারি, তাহলে 20 বছর 30 বছর পরে আসলে তো সে এগুলো কোনো কিছু মানবে না। সুতরাং এই ব্যাপারটা যদি আমরা রিজিড থাকি এবং কনস্ট্রিক্ট থাকি, তাহলে হচ্ছে ধরুন আমাদের এই যে সংস্কার প্রক্রিয়াগুলো কীভাবে বাস্তবায়ন হবে। আমরা গতকাল সালাউদ্দিন সাহেব একটা কথা বলছে যে 3 জোটের রূপরেখার সাথে যেটা আপনারা কম্পেয়ার করেন, আপনারা এটা ওয়েবসাইটে প্রকাশ করেন, তারপর এটা সবাইকে কমিটমেন্ট করান। এখন আপনি এতটুকু তো মিউচুয়াল কমিটমেন্টের ব্যাপার জায়গা থাকতে হবে, বিশ্বাস ট্রাস্টের জায়গা থাকতে হবে, যে আসুক না কেন। আর একটা বিষয় হচ্ছে অনেকে বলে যে বিএনপি বা জামাত বা এনসিপি যে আসুক ট্রুথ আর তো নাও পেতে পারে। এখন আমার তো কিছু কিছু ক্ষেত্রে ট্রুথ আর দরকার লাগতেছে না, কারণ হচ্ছে ধরেন আপনি আমি তো সব এটা চাচ্ছি, সুতরাং আপনি তো ভোট দেবেন, আমি ভোট দেবেন, এবার তো সত্যের অনুচ্ছেদ নাই। তার চেয়ে আর কথা আপনার সাথে আমি যোগ করি, ধরুন হচ্ছে কি আপনার এই যে ওনারা একটা কথা বলে বারবার যে হচ্ছে কি 3 জোটের রূপরেখার। এখন আমাদের এই 5ই আগস্ট আমি যদি আবার টান দিতে চাই, 5ই আগস্টের আগে কিন্তু আমাদের কোনো রূপরেখা ছিল না, কিন্তু 90-র গণঅভ্যুত্থানে কিন্তু রূপরেখাটা ছিল। 3 দল 15 দলীয় জোট হাসিনার, আওয়ামী লীগ 7 দলীয় বিএনপি এবং জামাত ইসলামী, তারা কিন্তু বলেছিল যে আমরা এই করতে চাই, কিন্তু এবার কিন্তু সেটাও ছিল না। সুতরাং আপনি গণ-অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, গণপরিষদ বলেন, গণভোট বলেন, প্রত্যেকটা কিন্তু চাইলে কোশ্চেন করা যাবে। ইভেন আইনের প্রত্যেকটা জিনিসের কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা দিক আছে। আমি আপনাকে কোশ্চেন অ্যারাইজ করতে পারি, কিন্তু এখন এই টাইমে কোশ্চেন অ্যারাইজ করার অর্থ হচ্ছে কি আপনার দূরবীনশুদ্ধ ইচ্ছা এবং আপনার প্ল্যান হচ্ছে কি আপনি ইলেকশনটাকে নস্বাত করা। এখন আমাদের কথা হচ্ছে কি যে আমরা যদি এই পজিশনে ঠিক না থাকি, আলী রিয়াজ সাহেব নিজেও বলেছিলেন যে জুলাইয়ের পরে যদি ইলেকশন ফেব্রুয়ারিতে যদি ইলেকশন না হয়, তারপরে কিন্তু অনেক অপশক্তি হতে পারে, দেশ অস্থির হয়ে যেতে পারে। আমাদের কিন্তু সেই জায়গা থেকে স্থির থাকতে হবে, এবং আমাদের কিন্তু এখানে অনেকগুলো রিজিওনাল ফ্যাক্টর, অনেক ইন্টারন্যাশনাল ফ্যাক্টর কিন্তু খেলতে যাচ্ছে। বিষয়টা নিয়ে একটু আলোচনা আমি করব। আমি একটু জনাব হেলালুদ্দিন আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে পিআর এর দাবিটা আপনারা 2024 সালের অক্টোবর মাসে দিয়েছিলেন। আজকে জুরাইনে একটা গণসমাবেশ হয়েছে যেখানে আপনাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও ছিলেন। সেই গণ সমাবেশে বলা হয়েছে যে পিআর পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই অভ্যুত্থানের চেতনা বোঝে না। পিআর পদ্ধতির সাথে জুলাইয়ের চেতনার সম্পর্কটা কি আসলে? এটার অনেক সম্পর্ক আছে। আমি রাকিব আল হাসানকে বলতে চাই যে খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব সুন্দর কবিতার মতো কথা বলতেছেন ভাই, এবং ওনার যে দ্বিচারিতা, উনি একবার বলতে জুলাই সনদের আইনি ভিত্তি হওয়া দরকার, আবার বলতেছেন এটা নিয়ে বার্গেনিং না করা দরকার। আমি কথা বলি আমি বলছি আইনি ভিত্তি থাকা দরকার, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে, কিন্তু এটা সংবিধানের উপরে না, সংবিধানের মিসকোট করেন না, মিসকোট করেন না, সংবিধানের উপরে না। এই যে একই ব্যক্তির পক্ষ থেকে দুই তিন ধরনের কথাবার্তা, না ভুল বোঝা না, আপনি তো মিসকোট করতেছেন না, মিসকোট না। আমি আপনার কথা বলার সময় আমি কোনো কথা বলিনি, আপনি আবার বলবেন, আপনার সময় আপনি মিসকোট করেন না আমাকে, না মিসকোট করেন তুমি, আপনি যেটা বলছো সেটাই বলতেছি। এরপরে আরেকটা কথা বলছে যে এই মানে এই জুলাই যদি ব্যর্থ হয় আর কি, মানে আমাদের ব্যর্থ যদি হতো তাহলে আমাদের সবার হতো, কিন্তু কিছু কিছু দল এবং ব্যক্তি তারা কিন্তু সেফগার্ড রাখছিলেন। আপনারা গুপ্ত, আমরা গুপ্ত। আমাদের মনিয়াপাদের মহাসচিব উনি বলছেন এটা ছাত্রদের আন্দোলন, এটা আমাদের আন্দোলন না। এটা তো এটা না বললে চলতো না, এটা না বললে এটা বলার কারণে এটা না বললে ব্যর্থ হতে পারে। এই আন্দোলন যদি এই আন্দোলন সফল হবে এইটা ওনার এতে ছিল না, ধারণা ছিল না। এইটা ধারণা না থাকা, আমরা তো আমাদের সেক্রেটারি কিন্তু বলে দিয়েছেন যে আপনারা
সবাই নেমে পড়েন, আমরাও আছি, সবাই থাকেন। কিন্তু উনি বলছেন যে এটা ছাত্রদের আন্দোলন, এটা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। উনি সেফগার্ড হয়ে গেছেন। আমি হেলাল ভাই একটা লাইন বলি, একটা লাইন শেষ করি। আমি ফেব্রুয়ারিতে জানুয়ারিতে ইলেকশন হয়েছে, আমি বলি ফেব্রুয়ারিতে আমার কাছে নিউজ ছিল যে ছাত্ররা একটা আন্দোলন নিয়ে নামছে। শেষ করতে দেন আমাকে, আপনার সময় আপনি বলেন কেমন ওনারা সেফগার্ড রেখে দিচ্ছেন যে যাতে যদি ব্যর্থ হয় তাহলে আমরা বলতে পারবো যে আন্দোলন এটা ছাত্রদের আন্দোলন, ছাত্রদের সাথে বুঝে নেন। এরপরে তো 18 তারিখ যদি আমি ভুল না করে থাকি, 18 জুলাই বিএনপির একটা অনুষ্ঠান ছিল শুক্রবারে এই ছাত্রদের এই আন্দোলনের সমর্থন জানিয়ে, এবং সেই মিছিলেও হামলা হয়, রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন আটক গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে বিভিন্ন জায়গাতে, সব বিএনপি করা হয়েছে, জামাতের আমাদের সেক্রেটারি আমাদের তাহের সাহেব ওনাদেরকে গ্রেফতার করছে, আমার বাড়িও ঘেরাও করছিল একদম টপ টু বটম। তো যাই হোক কোনোভাবে আমি বের হয়ে যেতে পারছিলাম আল্লাহর রহমতে। তো যাই হোক, তো এখন এই যে আন্দোলনের যে মানে ইটা যে চেতনাটা, এই চেতনা ছিল হলো যে নতুন বন্দোবস্ত হবে, এখানে সংস্কার হবে, পুরাতন নিয়ে যেই চাঁদাবাজি, এখন বলেন যে এই যে চাঁদাবাজির বিরুদ্ধে এত কথা হচ্ছে কিন্তু চাঁদাবাজি থামতেছে না কেন, এত বহিষ্কার হচ্ছে কিন্তু চাঁদাবাজি থামতেছে না। আপনার ব্যাংক দখল করা, আপনার কি বলে হাসপাতাল দখল করা, এই যে আপনার বলেন, আমিও তো তাই বলি কেন এত বড় বড় এই ছোট ছোট চাঁদাবাজ, এগুলো তো চাঁদাবাজ না, এগুলো ছোট ছোট জিনিস, আপনারা এগুলা করতেছেন, এগুলো আপনারা করতেছেন। এবং পাথর মেরে মানুষের জন্য আপনারা কি বলছেন, আপনারা কি গালি দেন? আমার সময় আপনি কথা বলেন কেন? হেলালুদ্দিন সাহেব আপনি বলেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে পিআর এর যে বিষয়টা, এইটা আপনারা 2024 সালে এটা ঘোষণা করলেন, এইটার সাথে জুলাই অভ্যুত্থান আসলে চেতনাটা সম্পর্কিত কেন? চেতনাটা সম্পর্কিত এই জন্য যে জুলাই বলছে যে ফেসিবাদ থাকবে না, এখানে নতুন বন্দোবস্ত হবে, এখানে চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, কালো টাকা থাকবে না, যার ভোট সে দিবে। কিন্তু এখন যেভাবে চাঁদাবাজি হচ্ছে, ওই ইলেকশনের দিন তো মানুষ যাইতেই পারে। পিআর হলে এগুলো বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে পিআর হলে কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে। পিআর হলে কে এই জায়গার ক্যান্ডিডেট কে এখানে চাঁদাবাজিটা করবে? আমি 10টা সিট পেলে 10টা সিট আমি ব্যবসায়ী বিক্রি করে দিই। 10টা সিট বিক্রি করবেন তো পরে, এখন তো করতেছেন না। আপনি এই আমার 8 আসনের জন্য কাকে নমিনেট করবেন একদিন বলা আছে যে আমি না উনি না উনি? এটা কেউ জানে না। সেক্ষেত্রে হেলাল ভাই আমি একটু মানে বিতর্ক করি যে একজনকে যদি নমিনেশন দেওয়া হয় সে একা ভোট কেন্দ্রগুলো আসলে ভোট কাটাকাটি, আপনার যুক্তি অনুযায়ী যদি একটা আসলে বিএনপি 3 জন লিডার থাকে তখন তো 3 জন মিলে কাটবে, 3 জন মিলে কাটবে। এখানে তো বলা হয়নি যে এই আসনের জন্য 3 জন, কাকে কোন আসনে দিবে সেটা দল ঠিক করে। আমি তো জানি না, আপনিও জানেন না যে আমি এই 8 আসনের জন্য আমাকে কাটতে হবে। কিন্তু এই পিআর এর ফর্মুলাটা কি আপনারা এই 5 আগস্টের পরে নিলেন? কারণ হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল আপনাদেরও কিন্তু দাবি ছিল, বা বিএনপির সাথে আপনারা যুগবদ্ধ আন্দোলন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এবং বর্তমান যেভাবে নির্বাচন হয় সেভাবেই পিআর এর দিকে আপনারা যাননি। এই 5 আগস্টের পরে আসলে পিআরটা কেন আসলো? 5 আগস্টই তো মানুষের চোখের সব চশমার সব গ্লাস পাল্টাই দিল যে এই দেশকে স্বাধীনভাবে সুন্দরভাবে গোছায় করতে হবে। পিআরটা হলে সেটা সম্ভব, পিআরটা হলে এটা সম্ভব, সেটা সম্ভব। এরপরে একটু বলি এরপরে হলো যে আপা একবার বলছিলেন যে আমরা 86, 91, 94 নানানভাবে আসলে হোস্ট বলছিল। হ্যাঁ, এটা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। এই যে 86 কথা যে টানলেন এটার গোড়াপত্তনটা বলেন। 86 তো সবাই একবার বললো যে আমরা ইলেকশনে যাব না, কিন্তু পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিল যে আমরা যাব। কিন্তু দেখা গেল সবাই যখন যাইতে গেল তখন বিএনপির বড় বড় নেতাদের আপনার ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন, যারা দুর্নীতির কারণে সেই সময় নির্বাচনে তাদের অযোগ্য হয়ে গেলেন। এই কারণে এই যে চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে আইসা শেখ হাসিনা যখন বিএনপি তো করে নাই, বিএনপি তখনই শেখ হাসিনার জাতীয় বেঈমান বললো। আপনারা আপনাদের বুদ্ধিতে এই কাজগুলো হচ্ছে। আপনার সময় আপনি কথা বলেন, আপনি আমার সময়টাই আপনি এখন দখল করছেন। আমাকে এক মিনিটে যদি আপনি শেষ করেন আমি একটু মনিয়াপার কাছে যাব। হ্যাঁ যাবেন, কিন্তু ওনার কথা আমাকে ডিস্টার্ব করে। এই যে 86-তে ওনাদের ঋণখেলাপির কারণে ওনাদের বাতিল হয়ে যায়, যে কারণে ওনারা নির্বাচন বয়কট করলেন, আর বাকি দলগুলো নির্বাচন করলেন। এখন এইটা ব্লেম দেওয়া হচ্ছে যে জামাতের কারণে সেই 86 ইলেকশনটা হয়েছে। এরপর 91 ইলেকশনে ওনারা যে জিতে আসলেন যখন, তখন তো আমরা তাদেরকে সমর্থন দিলাম, আমরা কিন্তু কোনো মন্ত্রিত্ব নেইনি বা সরকারের কোনো ধরনের আমরা অংশীদারিত্ব নেই। আমরা তার ফলাফল পাইলাম কি, আমাদের আমিরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, বয়স্ক মানুষকে গ্রেপ্তার করা হলো, এবং দীর্ঘ প্রায় 1-1.5 বছর থাকে
অ্যাপিলেট ডিভিশন থেকে উনি মুক্তি হয়ে আসলেন এবং সেই সময় আমরা বলছিলাম যে এই সিচুয়েশনের আর তৈরি না হয় কেয়ারটেকার গভর্নমেন্টের আমরা বিল উত্থাপন করলাম। সেই বিলটা যদি সংসদে পাশ হয়ে যেত তাহলে হরতাল অবরোধের দরকার হতো না। 173 দিন হরতাল, কত মানুষের প্রাণহানি, কত টাকা পয়সা ক্ষতি এবং ছাত্রদের মানে লেখাপড়ার ক্ষতি, এগুলো করে কিন্তু আমরা কেয়ারটেকার সরকার আন্দোলনকে আগায় নিয়ে গেলাম। সর্বশেষ যখন মাগরো উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনের দৃশ্য দেখার পরে আওয়ামী লীগে বললো যে না, এই কেয়ারটেকার সরকার ছাড়া কোনো উপায় নেই, তখন তারা এসে যোগ হলো। আমি আসবো আপনার কাছে, আমি একটু মনিয়াপার কাছে একটু জানতে চাই। মনিয়াপা, এই যে পিআর সিস্টেম বললো যে এটা জুলাই চেতনার সাথে খুবই যায় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আসলে কোনো কারচুপি হবে না, পেশি শক্তি দেখানো হবে না, এটা কি আসলে যৌক্তিক কিনা? এটা আপনি নিজেই তো বাংলাদেশের একজন নাগরিক, আপনি নিজেই বলেন যে এটা কতটুকু যৌক্তিক। আপনি যাকে ভোট দিবেন, আপনি আপনার এলাকার একটা ভালো মানুষ, এই যে বললো চাঁদাবাজ এই সেই, কে কত চাঁদাবাজ এটা সবাই জানে, আপনি চাঁদাবাজরা তো ভোট দিবেন না। তা আপনি যে ভালো মানুষটাকে ভোট দিবেন, আপনার তো সেই সুযোগটাই নাই। আপনাকে তো সেই ওই জায়গাটাই নিয়ে যাবে তারা তো ওই জায়গায় বড় বড় ব্যাংক চাঁদাবাজ, ব্যাংক ডাকাত, আপনার কি বলে হাসপাতাল ডাকাত, তারপরে আপনার বড় বড় পরিবহন ডাকাত, এদেরকে আপনি নেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। প্লিজ, আপনার সময় অনেক কথা বলছেন, আমি না, আপনি টার্গেট করে আপনি তো সরাসরি বলতেছেন, আপনি তো সরাসরি বলতেছেন, ইসলামী ব্যাংকের আপনি সরাসরি তো আপনি কি বলেন না, আপনি পুলিশের মাধ্যমে নিতে পারতেন, আপনি পুলিশের মাধ্যমে নিতে পারতেন। প্রথম দিনই তো আপনি 40,000 কোটি টাকা নিয়ে গেছেন ওখান থেকে। সালাউদ্দিন সাহেবের এখন আপনি ইসলামিক ব্যাংক থেকে 40,000 কোটি টাকা নিয়ে গেছেন, সব সালাউদ্দিন সাহেবের আন্ডারে চলে গেছে। সম্মানিত আঙ্কেল, আপনি সকল কিছু নিয়ে গেছে সালাউদ্দিন সাহেব। একটু মনে আপনাকে কে বড় চোর, কে বড় দুর্নীতিবাজ, এগুলো বাইর করেন। হেলাল ভাই, কথা বলেন আপনারা। হেলাল ভাই, আমি আসবো আপনার কাছে, আমি আসবো। আপনার গলাবাজি হইছে, গলাটা তো এইটুক বাড়ছে, এত নিজেরে বিরাট কিছু মনে করেন না। 24 না হলে, এত এইভাবে থাপ্পড় দিয়ে কথা বলার মতো এমন কিছু হয় না। 24 না হলে আপনাদের নেত্রীকে ওই হেলাল ভাই, আমি আসবো আপনার কাছে। আপনি একলাই বিরাট কিছু বাংলাদেশ করে ফেলছেন, তাহলে 24 আমি ছিলাম না। সেই 24 কেন আপনারা আইনি ভিত্তি দেন না? সেই 24 আইনি ভিত্তি দেন না কেন? সেটা বলেন। আঙ্গুল তুলে কথা বলবেন না। 24 এর আইনি বন্ধ করেন, আপনারা বন্ধ করেন, আইনি ভিত্তি আপনারা বন্ধ করেন। আপনি দাঁড়ান। হেলাল ভাই, মনিয়াপা, আপনিও নাগরিক, আমিও নাগরিক। মনিয়াপা, মনিয়াপা, আমি আমায় কথা বলবেন সব সময়। মনিয়াপা, কথা বলবেন। সভ্যতা, হেলাল ভাই, আপনাদের একটু আমি এটা প্রমাণ করেন না যে আপনার মতো লোকের সঙ্গে আর যাইতে যাব না, এটা আপনি প্রমাণ করেন না। এরকম অসভ্যতা একটা জায়গায় পাশ করলে অসভ্যতা সবাই বলে। আপনি প্রথমেই বলছেন চাঁদাবাজ, প্রথমেই শুরু করছেন, দ্বিতীয়বার আবার বলছেন চাঁদাবাজ বলছি। আমি বিএনপি চাঁদাবাজ বলছি? কাকে বলছেন? আমি বিএনপি কাকে বলছেন? চাঁদাবাজি হচ্ছে তো, চাঁদাবাজি হচ্ছে তো। সেই চাঁদাবাজিটা দূর করার দায়িত্ব আসলে সরকারের। ব্যাংক চাঁদাবাজি হয় না, মনিয়াপা, ব্যাংকগুলো চাঁদাবাজি হয় না, ব্যাংকগুলো চাঁদাবাজি হয় না, চাঁদাবাজি করছে, সেইটা এখন সালাউদ্দিন ভাইয়ের কাছে গেছে। আপনার কথা একবারও বলছি, তা আপনি এত মাইন্ডে নেন কেন? আমি যদি না নেই, আপনি এত মাইন্ডে নেন কেন? আমি সব ব্যাংকের কথা বলছি, ইসলামী ব্যাংক আপনার এত লাগে কেন? ইসলামী ব্যাংক জনগণের সম্পত্তি, ব্যাংক লিমিটেড কোম্পানি, আমাদের কাছ থেকে সবাই চুরি করে নিয়ে গেল, এটা উদ্ধার করবেন না? আপনি সরকারের মাধ্যমে যাইতেন, আপনি পুলিশের মাধ্যমে যাইতেন, সরকারি তো করছে, আপনি নিজে যায় তাহলে এখানে চেয়ারম্যান কে, এমডি কে, এটা সবই তো সরকারের। আমরা বুঝি, এটা সবই সরকারের। এই যে প্রপাগান্ডা কোন, এই যে বাজে বাজে স্লোগান দেন, আপনারাই তো দেন। কোন বাজে স্লোগান আমরা দেই না? বলেন আমাদের বুয়েটের ছাত্র নিয়ে, ইউনিভার্সিটির ছাত্র নিয়ে যে সব বাজে বাজে, বুয়েটের ছাত্ররা কি শিবির? প্রত্যেকই গুপ্ত রাজনীতি করে, প্রত্যেকখানে আপনারা গুপ্ত রাজনীতি করি তো। ডাকসু নির্বাচন দেখেন, মনিয়াপা এবং হেলাল ভাই, আপনারা কিন্তু আজকে টক শো দুইজন সিনিয়র, এখানে দুইজন জুনিয়র আছে, আপনাদের কাছ থেকে আসলে সবাই শুনবে। আমি একটু উনি চিন্তা করে আসছে যে আমার সঙ্গে, আমি একটু তাসির আপনার কাছে যেতে চাই, আপনার কাছে যেতে চাই। এই যে পিআর, এই যে পিআর বিতর্কটা, আমি এই পিআর বিতর্কটা নিয়ে এনসিপির অবস্থানটা একটু শুনি। আচ্ছা, আমি একটু মানে আমাদের এখানে যারা আছেন তারা দুজনেই আমাদের যথেষ্ট সিনিয়র। আমরা এই পরিবেশটা আসলে ধরে রাখাটা আমাদের সবার জন্য জরুরি। একটা পলিটিক্যাল ডিবেটে আমরা যখন থাকি তখন আসলে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকাটা খুবই জরুরি। দেখেন, পিআর বিতর্ক নিয়ে আমরা একটা কথা আমরাও বলেছি, আমরা আপার হাউসে পিআরের কথা কিন্তু আমরা বলেছি, লোয়ার হাউসে পিআরের কথা মানে জামাত যেই ফর্মুলাটা দিয়েছে সেটার সাথে আমাদের খুবই দ্বিমত রয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে এটার জন্য এখন পর্যন্ত বাংলাদেশ রেডি না। কারণ এটা তো এখনও আসলে এটাই সত্য, ইনফ্যাক্ট আপনি মানে কাকে ভোট দিচ্ছেন, এখনও বাংলাদেশে এরকম মানে ব্লাইন্ড ফেইথের জায়গা তৈরি হয় নাই
যে আপনি আসলে এই পিআর লোয়ার হাউসে পিআরটাকে এক্সিকিউট করে বের হয়ে আসতে পারবেন, এটা আমাদের অভিমত। আর আপার হাউসের কথা আমরা বলেছি, এটার লজিক্যাল অ্যাসপেক্ট কি, আমরা লজিক্যাল অ্যাসপেক্টে বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যখন হবে, সবচেয়ে বড় সমস্যাটা আগের পার্লামেন্টে আমরা কি দেখেছি, সবচেয়ে বড় সমস্যাটা আমরা আগের পার্লামেন্টে দেখেছি যে মানে একাগ্র চিত্তের যেভাবে করে চেয়েছে সে সেভাবে করে পার্লামেন্টকে ব্যবহার করেছে, চেয়েছে, তার কাছে মনে হয়েছে যে সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিবে, সে জাস্ট একটা আইন পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। এবং চেক অ্যান্ড ব্যালেন্স কখনোই পার্লামেন্টে ছিল না, কেউ প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা ছিল পার্লামেন্টে, এই একচ্ছত্র ক্ষমতায় তিনি যেভাবে করে চেয়েছেন, এবং তিনি যখন কোনো আইন আপনার সামনে এনেছেন স্বাভাবিকভাবেই লিগ্যাল অ্যাসপেক্টে লিগ্যাল ব্যারিয়ারের কারণে বাকির এটা বিরোধিতা কেউ করতে পারে না। আপার হাউস যখন আমার কাছে থাকবে তখন আপার হাউস থেকে আমি এটাকে মানে অ্যাটলিস্ট আমার পার্লামেন্টে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা তৈরি হবে। কাজেই দেখেন আমাদের কাছে মানে আমি আজকে এই মঞ্চে আমরা যারা বসে আছি, এখানে আমি কথা বলতেছি, আপা কথা বলতেছেন, ভাই কথা বলতেছেন, যারাই আমরা কথা বলতেছি, দেখেন প্রত্যেকেরই তো চিন্তাই বাংলাদেশকে সুন্দর করে গঠিত করা। এই বাংলাদেশে যে সমস্যাগুলো আমরা এত বছর ধরে ফেস করছি, 16 বছরে কি শুধুমাত্র জামাত ইসলামী একা নির্যাতনের শিকার হয়েছে? বিএনপির লোকজন গুম হয় নাই, বিএনপির লোকজন আয়না ঘরে যায় নাই, বিএনপির লোকজন জেলে যায় নাই, মনিয়াপাদেরকে আটকে রাখা না, তাদের পার্টি অফিসে তালা মারা হয় নাই, হয়েছে তো, এগুলোও তো বাস্তবতা। আবার পরক্ষণে জামাতের স্যাক্রিফাইসগুলোও তো আমরা জানি। কাজেই দেখেন এখানে জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, আদার সকল পলিটিক্যাল পার্টি, আমি একটা জিনিস এই শুধু পলিটিক্যাল পার্টি কেন, সকল পেশাজীবী ইনফ্যাক্ট সবাই, আমি এই ল্যান্ডস্কেপে বা এই লেন্সে আমি পুরো জিনিসটাকে দেখতে চাই যে এখানে আমাদের অভ্যন্তরে যতই বিতর্ক হচ্ছে, এই বিতর্ক তো একটা ডেমোক্রেটিক বিউটি, এনাদার আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে যে এই বিতর্কের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভালো, এই বিতর্কের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র কীভাবে আগামীতে জনগণের হবে, সরকার কিভাবে আগামীতে জনগণের হবে, সরকার কিভাবে অ্যাকাউন্টেবল হবে টু দি পিপল, এটাই নিশ্চিত করার উদ্দেশ্যে তো সবাই আমরা এই ধরনের বিতর্ক করছি। কাজেই আমার কাছে মনে হয় যে মানে ওই দিনটা খুব বেশি দূরে নাই, যেই দিনটাতে আমরা সবাই একটা জায়গায় এসে আমরা একমত হতে পারবো এবং আমরা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেখেন আমাদের জন্য আপকামিং ইলেকশন ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ।